তো আমরা গতদিন যেটা দেখলাম ওইটার আলোকে যদি জাহিদুল আলমের এই রিসার্চ টপিকটা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি যে আহ, তার টপিক 1 নম্বর টপিক ছিল ক্যান ডিফারেন্ট এক্সপ্লেনেবল আই বা যাই টেকনিক্স ইমপ্রুভ ইঞ্জিনিয়ার্স আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ট্রাস্ট। দিস ইজ জেনুইন রিসার্চ কোশ্চেন যে এই যে এক্সপ্লেনেবল যে আই আছে বিভিন্ন ধরনের আছে, সেই টেকনিক গুলা কি ইঞ্জিনিয়ারদের আন্ডারস্ট্যান্ডিং এন্ড ট্রাস্টকে ইমপ্রুভ করতে পারবে কিনা। সো এখানে ইন্টারভেনশন হলো যে আমাদের কার মাধ্যমে করতেছি, এই এক্সপ্লেনেবল আই এর মাধ্যমে, এআই এর মাধ্যমে। পপুলেশনকে ইঞ্জিনিয়ার, আউটকাম কি আন্ডারস্ট্যান্ডিং এন্ড ট্রাস্ট। দিস অলসো অ্যান এক্সপেরিমেন্টাল পসিবিলিটি। নো এক্সপ্লেনেশন ভার্সেস যাই যাই বলতে এক্সপ্লেনেবল এআই এ অথবা এক্সপ্লেনেবল, কারণ যেহেতু ডিফারেন্ট মেথড বলছে, ডিফারেন্ট মানে সে এখন তুলনা করবে, বুঝা গেছে যে এ একটা এ এক্সপ্লেনেবল এআই দিয়ে একটা কাজ করবে, বি এক্সপ্লেনেবল বি আর দিয়ে আরেকটা কাজ করবে। তো ডিফারেন্ট বলতে গেলে অ্যাটলিস্ট দুইটা, তাই না? বেশি হলে তারও ভালো। আর নো এক্সপ্লেনেশন দিয়ে আরেকটা, তো তিনটার মধ্যে সে একটা কম্পারিজন দেখাইতে পারে। তারপরে হইলো এখানে কি কি মেজার করবে, আন্ডারস্ট্যান্ডিং, কনফিডেন্স, ট্রাস্ট, ডিসিশন অ্যাকুরেসি, এভাবে। এখানেও আমরা যদি এখন কথা লই যে হোয়াট টাইপ অফ ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার কি এক ধরনের আছে? মানে এখানে সমস্যাটা কি যেটা বলতেছিলাম, সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার আছে, আন্ডারগ্রেড ইঞ্জিনিয়ার আছে, তারপরে তোমার মেকানিক্যাল, সিভিল, অনেক ধরনের ইঞ্জিনিয়ার আছে না? তাহলে কি মানে জি ইঞ্জিনিয়ারটা একটা ন্যারো, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, সেই ক্ষেত্রে। বাট আরো ন্যারো করতে চাইলে স্পেসিফিক একটা ইঞ্জিনিয়ার নিয়ে আগাইলে এটা আরো ভালো হবে। বুঝা গেছে কিনা? সবাই কি বুঝতেছি? জি স্যার। তো এই আর কি। তো এইভাবে এখন টপিক যেগুলো ভালো না হয় নাই আর কি, আবার বলতেছি নাম ইজ নট ইম্পর্টেন্ট, নামে নয় মিশিয়ে দিচ্ছি, কারণ নামে আমি ফোকাস করতে চাচ্ছি না, বিকজ আমরা শিখতে চাচ্ছি এখানে। এটা কিন্তু কোনো পরীক্ষা না যে তা মানে কি কত মার্কস পেলো, জাস্ট ব্রেন স্টর্মিং, বা আমরা কি কি এখান থেকে শিখতে পারি। তো আরেকটা প্রশ্ন মানে রিসার্চ কোশ্চেন আসছে এখানে, ক্যান এ নলেজ গ্রাফ হেল্প পিপল কুইকলি রিকভার প্রিভিয়াস কন্টেক্সট, কানেক্টেড দেয়ার নলেজ অ্যান্ড রিজিউম লার্নিং অর ওয়ার্ক মোর এফিশিয়েন্টলি আফটার ফ্রিকুয়েন্ট টাস্ক সুইচিং। তো এখানে বলছে যে আমরা যে নলেজ গ্রাফ একটা মানে গ্রাফ আর কি, যেটা দিয়ে পিপল আগের যে ডাটা গুলাকে রিলেট করে পরবর্তী কাজগুলোর ক্ষেত্রে ইফিশিয়েন্টলি ইউজ করতে পারবে। সো ফার্স্ট কথা, পিপল একটা ব্রড ওয়ার্ড, ঠিক কিনা? কোন পিপল, বড় মানুষ, ছোট মানুষ, স্টুডেন্ট, নাকি ইঞ্জিনিয়ার, নাকি ডাক্তার? পিপল শব্দটা বিশাল বড় হয়ে গেল না? আমি কিন্তু সবাইকে বলতেছি। জি স্যার। তাহলে জি পিপলটাকে ন্যারো ডাউন করতে হবে যে কোন ধরনের পিপল, কোন দেশের পিপল, তাদের কনটেক্সট কি। 2 নম্বর হলো নলেজ গ্রাফ ইজ নট সাফিসিয়েন্টলি ডিফাইন, মানে নলেজ গ্রাফটা কিসের এটা কিন্তু বলা নাই, শুধু নলেজ গ্রাফ। ক্যান নলেজ গ্রাফ, নলেজ গ্রাফটার তো অনেক ধরন আছে, তো এটা ডিফাইন করা নাই। ইট কম্বাইন্স কনটেক্সট রিকভারি এন্ড নলেজ, অনেক কিছু, এটা ঠিক আছে। মানে অনেকগুলো জিনিস একসাথে এখানে কম্বাইন করবে। সো নলেজ গ্রাফ ইজ সাফিসিয়েন্টলি, তারপর মোর এফিশিয়েন্টলি ইজ নট ডিফাইন্ড এজ এ মেজারেবল টুল। এখন কথা হলো মোর এফিশিয়েন্টলি, এই মোর এফিশিয়েন্ট বা লেস এফিশিয়েন্ট এই ধরনের শব্দ একটু ভেগ, কারণ এখানে কোনো নিউমেরিক্যাল ব্যাপার নাই। হ্যাঁ, কারণ কারণ এফিশিয়েন্ট আমার কাছে, আমার এফিসিয়েন্সি আমার কাছে ভালো মনে হতে পারে, আরেকজনের কাছে এটা খারাপ মনে হতে পারে। তাহলে এটা ডিফাইন, ওয়েল ডিফাইন্ড না। বুঝা গেছে কিনা? ইট কুড রিকোয়ার বিল্ডিং এ সাবস্টেন্সিয়াল সিস্টেম এন্ড কন্ডাক্টিং হিউম্যান এক্সপেরিমেন্ট, কারণ এখানে তুমি যেহেতু মানুষের কথা বলছো, তাহলে এটার জন্য কিন্তু অনেক সময় লাগবে, অনেকগুলা মানুষের ডাটা নিতে হবে, এই আর কি। So it's not past the narrowing funnel sufficiently. Your lecturer says a question should identify variable, a group, measurable outcome. আমার তিনটা জিনিস থাকতে হবে, একটা হলো আইডেন্টিফাই ভেরিয়েবল, এ গ্রুপ এন্ড এ মেজারেবল আউটকাম। এখানে গ্রুপ বলতে পিপল, পিপল কোনো গ্রুপের মধ্যে পড়ে নাই। ভেরিয়েবলস গুলা শুধু নলেজ গ্রাফ বলতেছি, সো নলেজ গ্রাফ একটা দিয়ে হয় নাই। সো ইটস নট গুড ইন কারেন্ট ফর্ম। এখন কিভাবে হইতে পারে, আমি একটা উদাহরণ এখানে দিছি, দেখো। এটা একটু দেখতে পাচ্ছি সবাই? জি স্যার। জি দেখা যাচ্ছে। ওইটারই একটু ভালো ভার্সন, ঠিক আছে। এবং আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট, তার পিপল ফিক্সড হয়ে গেছে কারা, আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টস, ঠিক আছে। ডাজ এ নলেজ গ্রাফ বেসড ইন্টারফেস
এখন নলেজ গ্রাফ না বলে নলেজ গ্রাফ বেসড ইন্টারফেস, ইন্টারফেস বলতে ইউআই আর কি, যেটাকে আমরা বলি ইউজার ইন্টারফেস, reduce the time required to resume a previously interrupted learning task compared to a conventional note taking interface. তাহলে আমি এখানে কি বললাম যে আন্ডারগ্রেড স্টুডেন্টের মধ্যে একটা নলেজ গ্রাফ বেসড ইন্টারফেস যদি আমি তৈরি করতে পারি, সেটা কি টাইম কমাবে কিনা, মানে রিডিউস টাইম। তো আমি ভেরিয়েবল কিন্তু টাইম, আমার ভেরিয়েবলটা কি টাইম, মানে টাইম কমানো আর কি। রিকোয়ার্ড টু রিজিউম এ প্রিভিয়াসলি ইন্টারাপ্টেড লার্নিং টাস্ক কম্পেয়ার টু এ কনভেনশনাল নোট টেকিং ইন্টারফারেন্স। তার মানে আমরা সময় ক্লাসে নোট তুলি না, ধরো আজকে একটা ক্লাস হলো, এই ক্লাসের কন্টিনিউশন কিন্তু পরের দিনও হয়, হয় কি হয় না? তো আমি একটা এমন একটা অ্যাপস জি বানাবো বা নলেজ গ্রাফ বেসড একটা ইন্টারফেস বানাবো, যেটাতে গত দিনেরটা সহজেই মনে পড়বে এবং আজকে থেকে রিজিউম করা আমার জন্য সহজ হবে। জাস্ট একটা কনসেপ্ট, এটা আসলে কাজ করবে কি করবে ডাজন্ট ম্যাটার। বাট আমি বুঝাতে যাচ্ছি যে পিপুলটা হয়ে গেছে এখন আন্ডারগ্রেড স্টুডেন্ট, তাহলে ওয়েল ডিফাইন্ড নলেজ গ্রাফ। মানে নলেজ গ্রাফ একটা মানে ব্রড থিঙ্কিং, নলেজ গ্রাফ বেসড আমি একটা ইন্টারফেস তৈরি করতে চাচ্ছি। সেই ইন্টারফেসটা কি স্টুডেন্টদের টাইম কমাবে, যে আগে থেকে যে কাজটা, এবং কার সাথে তুলনাও করতেছে কার সাথে, যে এই লার্নিং কন্টেন্ট কম্পেয়ার টু এ কনভেনশনাল নোট টেকিং, অর্থাৎ আমরা যে প্যাডে নোট তুলি বা খাতায় নোট তুলি তার সাথে কম্পেয়ার করব, এটা মানে টাইম কম লাগতেছে কিনা। বুঝতে পারতেছি? নলেজ গ্রাফ বেসড ইন্টারফেস ইউজ করে তার সাথে টাইম কম লাগে, নাকি কনভেনশনাল যে আমরা খাতায় নোট তুলি সেটাতে কম লাগে, এটা দেখবো কাদের মধ্যে, আন্ডারগ্রেড স্টুডেন্টদের মধ্যে। তাহলে এটা আগের চাইতে, মানে আগেরটারই একটা ইমপ্রুভ ভার্সন, আগের চাইতে ভালো হয়েছে না? বুঝা গেছে? জি Yes, sir. এখন এখানে যে আরেকটা জিনিস অ্যাড করি, ইন বাংলাদেশ ধরো, যে অ্যামং আন্ডারগ্রেড স্টুডেন্টস ইন বাংলাদেশ, তাহলে আরো ডিফাইন্ড হয়ে গেল। ক্লিয়ার? ধরো এই সেম কাজটা ধরো কেউ জার্মানিতে করছে, তুমি বাংলাদেশে হুবহু করতে পারবা, নো, নো ফ্যাক্ট, নো ম্যাটার। সেখানে পপুলেশন আছে, ইন্টারভেনশন আছে, কম্পারিজন আছে, মেজারেবল আউটকাম আছে, যে টাইম কম লাগলো কি লাগলো না। ক্লিয়ার? স্যার, আমি ন্যারো ডাউন করার ব্যাপারে আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ। তা আমি একটা টপিক প্রথমে এরকম ফিক্সড করছিলাম যে ওই যে আপনি যা বলছেন যে আমরা লোকেশন ফিক্সড করে নাই, পাশাপাশি ডেটা সায়েন্টিস্টের রোলটা আরেকটু ন্যারো করা যায়। যেমন আমি আপনার দেশ ফিক্সড করছিলাম ইউএসএ, এবং ডেটা সায়েন্টিস্টের রোলটা ফিক্সড করছিলাম ক্লিনিক্যাল ডেটা সায়েন্টিস্ট। হুম তো হুম পরে দেখি যে আপনার আমার যেই ডেটাগুলো নিয়ে কাজ করব, এরকম ডেটার সংখ্যা আপনার 1,000ও হইতেছে না। কিন্তু স্ট্যাটিস্টিক্যাল মডেলিং এ তো দেখা যায় যে একটা বড় সেট নিয়ে কাজ করা লাগে। হুম 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 তখন আমি ভাবতেছিলাম যে তাহলে এত ছোট হয়ে আসলে কিভাবে এটা করা যায়, অ্যাকসেপ্টেন্স কমাই দিতে পারে কিনা এটা। হুম, দিতে পারে। ডাটা যত বেশি হবে তত এটা একসেপ্টেবল হবে আর কি। তো এই ফিল্ডে মানে একটু নেরো করতে গিয়ে আমি এই প্রবলেমটা ফেস করতেছিলাম যে ছোট করলে তো ডেটা সেট ছোট হয়ে যাইতেছে। হুম হুম এটা কারো মানে স্পেসিফিক কোনো কোশ্চেন যদি থাকে, সাপোজ যে এটা বুঝতেছি না, আমাকে একটু পার্সোনাল হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবো, আমার যখন সময় মানে আমি সময় পাবো তখন ওটার অ্যান্সার দিয়ে রাখবো, ঠিক আছে? সাপোজ ক্লাসে জি স্যার। বলা হয়তো হচ্ছে না, বা ক্লাসে বললে দেখা যাচ্ছে যেটা বেশি পার্সোনাল হয়ে যাচ্ছে, মানে ক্লাসের সময় চলে যাচ্ছে, সেক্ষেত্রে আমাকে পার্সোনালি একটা মেসেজ দিয়ে রাখলে আমার যখন সময় হবে তখন আমি মানে ওটার অ্যান্সার দিয়ে রাখবো, মানে ভয়েস মেসেজ হোক বা রিটেন হোক, ঠিক আছে? জি স্যার, এটা বুঝতে এখন পারছি। সেকেন্ড আরেকটা দেখি, কেন নাম চলে আসছে, নামটা আমি বাদ দিয়ে দিচ্ছি। যে এআই এন্ড জব অপরচুনিটি, দ্য রিলেশনশিপ বিটুইন এআই স্কিলস এন্ড জব অপরচুনিটি ফর কম্পিউটার সায়েন্স স্টুডেন্টস। এমনিতে মানে এই ক্লাস বাদ দিয়ে চিন্তা করলে কিন্তু ভালো, টপিকটা কিন্তু খারাপ না। রিলেশনশিপ বিটুইন এআই স্কিল এন্ড জব অপরচুনিটি কম্পিউটার সায়েন্টিস্টদের মধ্যে। বাট এটা দেখে ভালো মনে হলেও, যারা রিসার্চ করে, রিসার্চ পেপার আমরা যখন জমা দিই কোনো জার্নালে, সেখানে কিন্তু মানে হাই লেভেলের রিসার্চাররা থাকে। বুঝা গেছে? এই টপিকটা সংবাদের শিরোনাম বা সংবাদপত্রে প্রকাশের জন্য খুবই ভালো। বুঝা গেছে কিনা? অথবা রচনা লেখার জন্য খুবই ভালো একটা টপিক, অথবা বক্তৃতা জি দেওয়ার জন্য খুব ভালো একটা টপিক। আমি কি বুঝাইতে পারতেছি? জি স্যার। But when you submit to a journal, there are a lot of people who are very much expert in that field, specific field, because জার্নাল তোমাদের যদি আইডিয়া থাকে, প্রত্যেকটা ফিল্ডের কমপক্ষে 10-15টা বা 20টা জার্নাল আছে, কোর জার্নাল ওই ফিল্ডেরই। এবং সেখানে ধরো এমআইটি, স্ট্যানফোর্ড বা ইউএস এর ভালো ভালো ইউনিভার্সিটির প্রফেসররা সেখানকার এডিটর, বা তারা এখানকার জার্নাল রিভিউ করে, তাদের কাছে যখন যাবে, যেমন ক্লাস 5 এর বৃত্তি পরীক্ষায় যে রচনা আসে,
হ্যাঁ, সময়ের অধ্যবসায়, কি কি জানি। আর এটা মানে মাস্টার্স লেভেলে এসে একটা ফানের মতো হয়ে যায় না? আরে এটা আমি লিখছি, এটা পড়ছিলাম, এটা পড়ছিলাম ক্লাস 1 2 তে, এরকম মনে হয় না? জি স্যার। তখন তো যোগ বিয়োগই পারতাম না, কেমন ছিলাম আমি। তো ব্যাপারটা ওইরকম আর কি, তাদের কাছে মনে হবে যে এটা কিছুই হয় নাই, বিকজ নো নভেল। আবার বলতেছি, টপিক ইজ ভেরি নাইস টু হেয়ার, টু রাইট ইন নিউজ পেপার, টু রাইট ইন এসে, বাট নট গুড ফর রিসার্চ। বুঝা গেছে কিনা? কেন না? আমি একটু বড় বলি। এআই স্কিল এই জিনিসটা কি ডিফাইন্ড এখানে? এআই স্কিল, এআই এর কতগুলো ধরন আছে আমরা তো জানি মোটামুটি, যারা কম্পিউটার সায়েন্সের। এআই স্কিল বলতে এআই এর কোন স্পেসিফিক স্কিল? এখানে কোডিং আছে, মেশিন লার্নিং আছে, নিউরাল নেটওয়ার্ক আছে, পিএনএন আছে, অনেক কিছু আছে। তাইলে এআই এর কোন স্কিল? আবার বলতেছি, যখন তুমি জার্নাল পাবলিশ করবা এই রিলেটেড শত শত জার্নাল আছে, মানে কাজ হয়ে গেছে। আমি জাস্ট এটা একটু কপি করে আমি গুগল ইয়াতে সার্চ করি, তোমরা একটু দেখো, দেখা যাচ্ছে স্ক্রিন? জি স্যার। জি, দেখা যাচ্ছে। তো আমি এটা সার্চ দিলাম। আচ্ছা, এটা দেখাচ্ছে না, ওই ওই ব্রাউজার আছে। দেখা যাচ্ছে? জি। তো এখানে যদি আমরা দেখি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্কিলস এন্ড দেয়ার ইম্প্যাক্ট অন এমপ্লয়াবিলিটি অফ ইউনিভার্সিটি গ্রাজুয়েটস, মানে ওই টাইপের কাজ না? এরপর সিএসসি স্টুডেন্ট, মানে কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট, পারসেপশন অফ এআই ইম্প্যাক্ট অন এন্ট্রি লেভেল জব অপরচুনিটি, কাছাকাছি। ইম্প্যাক্ট অফ এআই এন্ড জব মার্কেট ডাইনামিক্স, মানে এইরকম তুমি যদি দেখো, যে দেখবে যে তোমার কেরিয়ার অপশন এন্ড নেসেসিটি এআই স্কিলস, তো দেখবে এরকম 100টার মতো পেপার তুমি পাবা যে এই কাছাকাছি ফিল্ডের হয়ে গেছে। তো তোমার নভেলটা কি আসলে? বুঝা গেছে? এই টপিকেরই নভেলটি আমি নিচে একটা দেখাবো, যে এই টপিকের কাছাকাছি এমন একটা টপিক সিলেক্ট করবা যেটা গুড। এখন বলি যে এটা কেন উইক। এআই স্কিল বলে মানে এআই এর মানে কোন স্কিল এটা আমি বলতে পারতেছি না, সো ইটস নট ইনরমাস। 2 নাম্বার, জব অপরচুনিটিস ভেগ। জব অপরচুনিটির অনেকগুলো ধরন আছে, ঠিক আছে? এটাও মানে একটু আবার বলতেছি, জব অপরচুনিটি শব্দটা খুবই সুন্দর, বাট ইন টার্মস অফ রিসার্চ ইটস এ ভেগ। ভেগ মানে হইলো একটু অস্পষ্ট। ভেগ মানে কি? অস্পষ্ট, বা আরেকটা শব্দ আছে অ্যাম্বিগিটি, অ্যাম্বিগাস, ওটাও অস্পষ্ট। কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট কুড মিন কারেন্ট স্টুডেন্ট। এখন কথা হলো যে কারেন্ট স্টুডেন্ট নাকি গ্রাজুয়েট স্টুডেন্ট নাকি ফাইনাল ইয়ার স্টুডেন্ট? কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট এটা কি ডিফাইন করো? জাস্ট কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট বললে তো হলো না, ফার্স্ট ইয়ার আছে, সেকেন্ড ইয়ার আছে, ফাইনাল ইয়ার আছে, গ্রাজুয়েট আছে যারা পাশ করে গেছে। তো আমরা একটু আগে একটা এখানে একটা রিসার্চ দেখলাম, যে এটা কি, এই যে ইউনিভার্সিটি গ্রাজুয়েটস, মানে যারা পাশ করে গেছে। গ্রাজুয়েট কাদেরকে বলা হয়? এই যে পাস জব করে গেছি। অপরচুনিটি আগে এন্ট্রি লেভেল বলা আছে। জব অপরচুনিটি কি এন্ট্রি, কারণ একটা হলো পাশ করার পরে জব, আর একটা হলো আমি পাশ করে 6 বছর চাকরি করলাম, এরপর চেঞ্জ করলাম জব। সো জবের ধরন আছে না? জি পাশ স্যার। করার পরে জব এবং এরপরে এক্সপিরিয়েন্সড হওয়ার পর জব, দুইটা কি একরকম? না। তাহলে দেখো, জব অপরচুনিটি আগে তারা কিন্তু একটা এন্ট্রি লেভেল লাগাই দিছে। বুঝতেছো? জি স্যার। সো ইট ইজ আনক্লিয়ার হোয়াট ডাটা উইল মেজার, মানে জব অপরচুনিটি ডাটা তুমি কি দিয়ে মেজার করো? আচ্ছা আমাকে বুঝাও, যে জব অপরচুনিটি তুমি মেজার করবা, তোমাকে তো একটা নিউমেরিক্যাল কিছু দেখাইতে হবে। এই জব অপরচুনিটি কি কেমনে নিউমেরিক্যালি তুমি এক্সপ্রেস করবা বলো তো? একটু কঠিন হয়ে গেল না? জি স্যার। দেয়ার ইজ নো অবভিয়াস কম্পারিজন। কার সাথে কম্পারিজন করতেছো? কম্পারিজন নাই কোনো সেরকম। এখন আমি একটা এখানে ধরো একটা উদাহরণ দিছি এখানে, এটা একটু খেয়াল করো। এমং ফাইনাল ইয়ার কম্পিউটার সায়েন্স, তাহলে মানে যেহেতু তুমি জবের কথা বলবা, জবের জন্য সবচেয়ে পারফেক্ট কারা? ফাইনাল ইয়ার স্টুডেন্ট বা যারা পাস করতেছে রিসেন্টলি। ফাইনাল ইয়ার বললেই তো বোঝা যায় গ্রাজুয়েট হবে কিছুদিন পরে। তাহলে এটা একটা গুড ওয়ে না? জি স্যার। তাহলে ফাইনাল ইয়ার, এটা হলো আমার ওই মানে অ্যাডজেক্টিভ, কম্পিউটার সায়েন্স, বাট কারা? ফাইনাল ইয়ার। Among final year computer science students is proficiency in selected AI skills. এই সিলেক্টেড এর ভিতরে আমি ভিতরে এটার বর্ণনা দিব যে কোন কোন এআই স্কিল। বুঝা গেছে কিনা?
জি তাহলে এটা এখানে ডিফাইন করা নাই, বাট ডিফাইন করা থাকবে ইন দ্য রিসার্চ। এআই স্কিল অ্যাসোসিয়েটেড জি উইথ দ্য স্যার। নাম্বার অফ রিলেভেন্ট জব এন্ট্রি। এবার বলছি কি ধরনের জব, এন্ট্রি লেভেল জব। বুঝা গেছে কিনা? জি এখন ওই যে কোয়ান্টিফাই কেমনে করব, উইথ দ্য নাম্বার অফ রিলেভেন্ট, নাম্বার দিয়ে এটাকে এক্সপ্রেস করব। কারণ জব পাচ্ছে কি পাচ্ছে না এটা একটু সংখ্যা দিয়ে বলতে হবে না, যে এতজন অ্যাপ্লাই করছে এতজন পায় নাই। তুমি ধরো বাংলাদেশ বুয়েটের একটা ডাটা নিবা, তারপর তুমি চুয়েটের একটা ডাটা নিবা, কুয়েটের একটা ডাটা নিবা, ডিউর একটা ডাটা নিবা, যেখানে কতজন পাস করছে আর কতজন এন্ট্রি লেভেল জব পাইছে, এআই স্কিল কার কেমন ছিল। বুঝা গেছে কিনা? জি। তো এখানে একটা বলছে যে ইভেন দ্যাট, তো আরো ফার্দার মেথোডলজি, আরো চিন্তা ভাবনা করতে হবে। বাট এই দুইটার মধ্যে যদি কথা বলি, দুইটার মধ্যে কোনটা ভালো? পরেরটা। বুঝতে পারতেছি। অবভিয়াসলি স্যার পরেরটা। জি স্যার। তারপর আরেকজন দিছে নোমান। নোমান আছে এখানে। তা মিস অ্যাপ্লিকেশন অফ ডিজিটাল এভিডেন্স লস, সম্ভবত লয়ের স্টুডেন্ট, তাই না? আছে নোমান। দ্য মিস অ্যাপ্লিকেশন অফ ডিজিটাল এভিডেন্স লস ইন কেস ইনভলভিং মাইনর মিসকন্ডাক্ট। কিছুই বুঝতেছি না। তো এখানে এই যে ডিজিটাল এভিডেন্স ল ইজ ব্রড, ডিজিটাল এভিডেন্স কি কম আছে বলো? স্ক্রিনশট আছে, মোবাইলের কল রেকর্ডিংস আছে, ডিজিটাল ফরেন্সিক আছে, অনেক কিছু আছে। মাইনর মিসকন্ডাক্টও খুবই আনডিফাইন্ড। তো মিস অ্যাপ্লিকেশন এটাও আইডেন্টিফাইড। মানে মানে এটার জন্য আরো তোমাকে এটা বর্ণনা করতে হবে, মিস অ্যাপ্লিকেশন বলতে আসলে কোন জিনিসটাকে বোঝাচ্ছ। তো এটার একটা সুন্দর ভার্সন আমি এখানে দিচ্ছি। না, এটা আসলে অ্যাকসেপ্টেবল হয় নাই, এটার ভার্সন দেওয়া, এই আর কি। আমি এই স্লাইডটা তোমাদের সাথে শেয়ার করবো, সবাই একটু দেখে নিও, হ্যাঁ। তো এই হলো, তার মানে আমরা নেট ডাউনে কিছুটা শিখতেছি কিনা। জি স্যার। তাহলে এইভাবে একটা টপিককে আমরা ছোট মানে, আবার বলতেছি যে শুনতে ভালো লাগে এক জিনিস, অবশ্যই ইন্টারেস্টিং। মানে যে ফাইনারের মধ্যে কয়টা ছিল, 5টা জিনিস ছিল না? তো ফাইনার মধ্যে আই মানে ইন্টারেস্টিং, তো ইন্টারেস্টিং হলেই শুধু হবে না, খুব ইন্টারেস্টিং, শুনতে খুব ভালো লাগতেছে যে এ এর সাথে জবের কি সম্পর্ক। বাট ফিজিবিলিটি আছে, নভেলটি আছে, তারপরে এথিক্যালিটি আছে, অনেক কিছু আছে না নাই? তাহলে সবই হইতে হবে। আমাকে স্ক্রিন দেখা যাচ্ছে? জি তো আজকে আমরা গুগল স্কলার, একটু আগে যে আমরা সার্চ করলাম না, এটা একটা ওপেন সোর্স, সব এখানে মোটামুটি পাওয়া যায়। মানে সবচেয়ে মানে ব্রড একটা বর্তমানে, যেটা, কারণ আমাদের জার্নালের কোয়ালিটি থাকে বিভিন্ন। তো জার্নালের কোয়ালিটি অনুযায়ী বিভিন্ন ধরনের আমাদের এরকম প্ল্যাটফর্ম আছে। তো গুগল স্কলার মোটামুটি সবগুলাকেই এন্ডোর্স করে। এন্ডোর্স মানে হলো সবাইকেই এখানে শো করে গুগল স্কলার। এই যে কোনো জার্নাল বা যে কোনো কিছু, সেটা ওপেন অ্যাক্সেস হোক বা ওপেন অ্যাক্সেস না হোক, এখানে দেখা যাবে আর কি, অ্যাটলিস্ট অ্যাবস্ট্রাক্টটা দেখা যাবে, যে জার্নালে মানে এই জার্নালটা বা এই আর্টিকেল কি নিয়ে কাজ করছে। অ্যাবস্ট্রাক্ট মানে যেটা ভূমিকা। বুঝা গেছে? তো এটা একটা খুবই দরকারি জিনিস। মানে আমি দিনের মধ্যে যে কতবার ইউজ করি এটারে। তো এটার ব্যবহার এবং এটার সাথে সাথে আরো আমাদের কিছু জিনিসপত্র আছে, সেটা আমরা দেখবো ইনশাল্লাহ। তো আমরা আগাই সামনের দিকে। তো তো রাফি আমাদের আগের মাস্কট। তো রাফি বলতেছে আই সার্চ মাই টপিক অন গুগল। এই যে যেমন তোমরা নিশ্চয়ই গুগলে সার্চ করছো, তাই না? গুগল আর গুগল স্কলার কিন্তু এক না। গুগল হলো সবকিছুকে এন্ডোর্স করে, রিসার্চও করে, রিসার্চের বাইরে ভিডিও অডিও যা পাবে, নিউজ পেপার। আর গুগল স্কলার শুধুমাত্র রিসার্চকে এন্ডোর্স করে, মানে রিসার্চ পেপার রিলেটেড যেগুলো আছে। বুঝা গেছে? গুগল স্কলার গুগলের একটা প্রোডাক্ট, বাট গুগল হলো ওভারঅল, আর গুগল স্কলার স্পেসিফিক টু রিসার্চার্স। সো দ্য আই সার্চ মাই টপিক অন গুগল, দ্য ফার্স্ট রেজাল্ট ওয়াজ এ ব্লগ। গুগলে সার্চ করলে ব্লগ আসতে পারে না? সেকেন্ড ওয়াজ এ ইউটিউব জি ভিডিও আসতে পারে। থার্ড ওয়াজ ওয়ান্টেড $90, মানে এটা একটা মানে এমন পেইড জার্নাল যেখানে $39 চাইছে। সো আই হ্যাভ সাইটেড দ্য ব্লগ। ব্লগ যেহেতু ইজি, ইজ দ্যাট ফাইন? এই ব্লগকে সাইট করা যাবে? না।
ব্লগ মানে হইলো যেখানে যার যে মন চায় সেটা লেখে। ব্লগের কোনো রিভিউ হয় না। যেমন আমার একটা ব্লগ আছে সামহার, একটা আছে সামহার, সামহার ইন ব্লগ, এরকম কিছু অনেকগুলো ব্লগ আছে। ব্লগে মানুষ তো ব্লগের লেখা তো মনে যা আসে তাই লিখবে। তো এটা আসলে সঠিক না মিথ্যা, এটা কি কোনো মাপকাঠি আছে? কিন্তু এখানে সে দেখলো যে ভিডিও তো আর করা যাচ্ছে না, ব্লগটাকে ইজিলি সাইট করা যায়। সাইট মানে কি বোঝা গেছে? সাইট মানে সাইটেশন কি বুঝি আমরা সবাই? না স্যার। আচ্ছা, সাইটেশন মানে হলো আমি আমার যখন একটা পেপার লিখবো, তো আমি যখন পেপারের ইন্ট্রোডাকশন লিখবো তখন তো অনেক ইনফরমেশন লাগবে, আগের তথ্য লাগবে, কেন আমি রিসার্চ করতেছি, আগের রিসার্চাররা কি কি করছে, এগুলো লাগবে না? কারণ আমি যে একটা কাজ করতেছি এটার তো একটা ফাউন্ডেশন লাগবে, ঠিক কিনা? জি। বুঝতেছি। তো ফাউন্ডেশনের জন্য আমাকে আগের করা রিসার্চ গুলাকে ওই ওই রিলেভেন্ট রিসার্চ গুলাকে ভিত্তি হিসেবে দেখাইতে হয়, যে এই এই এত সালে এই কাজ করছে, ধরো 2000 সালে এই কাজ করছে, এরপর 2002 সালে আরেকজন এই কাজ করছে, 5 সালে আরেকজন, 7 সালে আরেকজন, এইভাবে করতে করতে 23 সালে এরকম কাজ করছে। কিন্তু তারপরেও এই সবগুলো রিসার্চ মিলাই আমি যে জিনিসটা নিয়ে কাজ করতে চাচ্ছি হুবহু বা এই 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 কাজটা হুবহু কেউ করে নাই আর কি, হয় পার্সিয়ালি করছে, অথবা ওই তো বললাম যে ওই দেশে করছে এই দেশে হয় নাই, ওইখানে হয়েছে এখানে হয় নাই, বা ওই সিজনে হয়েছে এই সিজন হয়। এইভাবে এই সবগুলা জায়গা মিলাই যে আমি আমার কাজটা যে নভেল, আই হ্যাভ টু প্রুভ দ্যাট। বুঝা গেছে কিনা? জি স্যার। আমি একজনের জার্নালে একটা তথ্য পাইলাম যে এটার মধ্যে এটা আছে, এখন ওই জার্নালটাকে আমার জার্নালে এখন এই এই যে একটা তথ্য আমি দিলাম যে এই জায়গার মধ্যে এত পরিমাণে এটা আছে, এটা তো আমার কথা না, আমি কারোর কাছ থেকে নিচ্ছি না, তখন ওইটাকে সাইট করতে হয়। তোমার প্লেগারিজমের নাম হয়তো শুনে থাকবা, প্লেগারিজম বা চর্যবৃত্তি বলে নিউজ পেপার গুলোতে। প্লেগারিজম কি? এই যে আমি একটা তথ্য একজনের কাছ থেকে পাইলাম, সেটা আমি তার রেফারেন্স দিলাম না, মনে হচ্ছে যেন আমি এই মানে রেফারেন্স দেওয়ার না, রেফারেন্স না দেওয়ার অর্থ হলো এটা আমি পাইছি, আমি আমি খুঁজে পাইছি। আর রেফারেন্স দেওয়া মানে তো রেফারেন্স দিলাম, তো রেফারেন্স দিলাম না, আমার নামে চালাই দিলাম, দিস ইজ কল প্লেগারিজম। এটা কি বলে? প্লেগারিজম। প্লেগারিজম। আর একটা আছে সিমিলারিটি ইন্ডেক্স। এখন একটা শব্দ মানে সিমিলারিটি ইন্ডেক্সটা হলো যে একটা কথা ওই রিসার্চার যেভাবে লিখছে হুবহু আমি সেভাবে এখানে লিখে দিলাম, একটু চেঞ্জ করলাম না, তাহলে এটা সিমিলার হয়ে গেল। তো ওটাকে একটু গুছায় অন্য ভাষায় আমার মতো করে লিখতে হবে, বাট শেষে গিয়ে তার নাম দিতে হবে। আমি একটু উদাহরণ দেখাই। একটা পেপারের কাজ দেখাইলেই বুঝতে পারতাম। এই পেজটা কি দেখা যাচ্ছে? জি স্যার। জি দেখা যাচ্ছে। আচ্ছা, আমি জাস্ট প্রথমে এটা টাইটেল দিয়ে শুরু করতেছি। এই টাইটেলটা আমরা যে ইয়েটা বলতেছিলাম, আমরা যে ন্যারো ডাউন করার কথা বলতেছিলাম বা টাইটেলটা সুন্দর কিনা, সেই ক্যাটাগরি। এটা কিন্তু একটা কিউএন জার্নাল। এটা একটা কি, কিউএন মানে হলো মানে বেস্ট কোয়ালিটি আর কি, মানে কোয়ালিটি ওয়ান, এরপর হলো কোয়ালিটি টু, কোয়ালিটি বা কোয়ার্টাইল থ্রি। এটার একটু আমরা জাস্ট এটা পাবলিশড অলরেডি। তো এটার একটু যে কি বলে, টাইটেলটা আমরা একটু মানে জাস্ট দেখি কি করছে আমরা। প্রায়োরিটাইজিং মানে প্রায়োরিটি দেওয়ার আর কি, প্রায়োরিটাইজিং ক্রিটিক্যাল ফ্যাক্টরস। তাহলে আমাদের ভেরিয়েবলকে ক্রিটিক্যাল ফ্যাক্টরস ফর কোন সেক্টরের জন্য লেদার ওয়াস্ট ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ। তাহলে আমার কনটেক্সটটা ফিক্সড হয়ে গেল না, যে বাংলাদেশ জি। হলো লোকেশন, কোন সেক্টর, লেদার ওয়াস্ট, কি করতে চাই, ক্রিটিক্যাল ফ্যাক্টর গুলাকে প্রায়োরিটাইজ করতে চাই, মানে ধরো সিকোয়েন্স করতে, র্যাঙ্কিং করতে চাই যে কোন ফ্যাক্টরটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তারপরে কোন ফ্যাক্টর, তারপরে কোন ফ্যাক্টর। এটা গেল। এখন আর কি মানে কোন মেথড দিয়ে কাজ করব? আইএসএম, মিকম্যাক এন্ড বেস্ট ওয়ার্স্ট মেথড, এই দুইটা মেথড দিয়ে কাজ করব। মানে এই মেথডে আমি এই অ্যাপ্রোচে আগাবো। তাহলে মোটামুটি আমরা যে চাচ্ছিলাম
যে ন্যারো ডাউনিং ন্যারো ডাউনিং হয়েছে কিনা বলো। जी তাইলে তোমার জার্নাল পাবলিশের ক্ষেত্রে কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। কারণ তারা প্রথমে দেখবে যে এই লেদার ওয়াশ নিয়ে বাংলাদেশে কোনো কাজ আসলে হয়েছে কিনা, মানে হুবহু এই কাজটা হয়েছে কিনা। তো এবং মেথড মানে এই ধরো এখানে কি কি নভেলটির জায়গা আছে আমি তোমাকে বলি। তুমি ধরো এই কাজটা হুবহু করবা একদম সেম, খালি এই লেদার ওয়াশ চেঞ্জ করে ধরো তুমি এগ্রি ওয়াশ লাগাই দিবা এখানে, মানে এগ্রিকালচার যে ওয়েস্ট আছে, অথবা ইন্ডাস্ট্রি ওয়াস্ট, অথবা টেক্সটাইল ওয়াস্ট, সব ঠিক, ইটস এ অ্যাকসেপ্টেবল পেপার। অথবা এই কাজটা কেউ ইন্ডিয়াতে করতে চায় সেম, তাহলে সে বাংলাদেশ বাদ দিয়ে ইন্ডিয়াতে করবে। বুঝা গেছে কিনা? অথবা এই কাজের সবকিছু সেম আছে, সে মেথড চেঞ্জ করবে, আমি যে মেথডে করছি সেই মেথডে না করে আরেকটা মেথড দিয়ে করে আমার কাজের সাথে তুলনা করবে, বা আমার ধরনের আমার মতো আরো যে কাজগুলো করছে তাদের সাথে বলবো যে এরা এই মেথড দিয়ে করে এটা পাইছে, আমরা এই মেথড দিয়ে করে আরেকটা পাইলাম, কাছাকাছি বা কাছাকাছি না, যাই হোক। বুঝা গেছে কিনা? जी सर। তাহলে টপিক খোঁজা কি খুব কঠিন কাজ? ना এখন আমি তোমাদেরকে বলি যে এই সাইটেশন কাকে বলে। এই যে প্রথমে একটা কথা লেখা আছে, দ্য লেদার, আর একটু বড় করলে হয়তো দেখা যায় ভালো। The leather wash is very important to the economy of many developing nations, especially Bangladesh, where it is key source of jobs and export income. বাংলাদেশের জন্য জবেরও একটা সোর্স, আবার এক্সপোর্ট যে আমরা করি আর কি, বৈদেশিক মুদ্রা অর্জন করি, সেটারও একটা বড় সোর্স কি লেদার ইন্ডাস্ট্রি। However, the industry generates significant solid and liquid waste, including chromium's যে salt, স্লাস, ট্যানারি ফ্লুইডস ইত্যাদি ইত্যাদি। এখন এই তথ্যটা যে বললাম যে অনেকগুলো অনেক সলিড এবং লিকুইড ওয়াশ তারা তৈরি করে। এখন এটা মানে একটা, এটা এটা সত্য কথা, বাট এটার জন্য আমার একটা কি লাগবে, রেফারেন্স লাগবে যে কার, মানে কার থ্রুতে বললাম এটা, বুঝছো না বোঝা নাই। বুঝতে পারছি স্যার। আর যদি কাউকে না বলি তাহলে এটা আমার নিজের থট। আর যদি আমি যেখানে একটা এক্সপিরিয়েন্স, এখানে একটা এই যে ওয়ান দেখা যাচ্ছে, ওয়ান, এই ওয়ানে ক্লিক করলে এই ওয়ানটা কে, ওই পেপারটা আমি এখানে সাইট করছি, সেই ওয়ার্ডে যদি আমি চলে যাই, মানে সেই লিঙ্কে যদি চলে যাই, তাহলে যে পেপারটা পাবো এখানে কি লেখা আছে, দ্য স্ট্যাটাস এন্ড ডেভেলপমেন্টস অফ লেদার সলিড ওয়াশ ট্রিটমেন্ট এ মিনি রিভিউ। অর্থাৎ এই রিভিউর ভিতরে এই তথ্যগুলো আছে যে কি, কারণ এই তো সলিড ওয়াশ নিয়ে কাজ করছে তাই না। তো এই পেপারটা পড়লেই বা অন্তত অ্যাবস্ট্রাক্ট পড়লেই বোঝা যাবে না আসলে অনেক সলিড ওয়াশ আছে। বোঝা গেছে না যায় নাই? जी सर। এরপরে আমরা যদি পরের দেখি, যে লিকুইড এফ্লুয়েন্টস আর মোস্ট ভলিউমিনিয়াস, মানে অনেক বেশি ভলিউম, মানে সবচেয়ে বেশি ভলিউম হলো কিসের, লিকুইড ওয়াস্ট, অ্যারাইজিং ফ্রম সোকিং, লাইমিং, ডিলাইমিং, ব্যাটিং, পিকলিং, এগুলো হলো ট্যানারির লেদার, লেদার সেক্টরের যারা তারা বুঝবে। ট্যানিং প্রসেস মানে ট্যানারি যে প্রসেস। দিস ইফ্লুয়েন্টস কন্টেইন এ হাই লোড অফ অর্গানিক ম্যাটার, সালফাইডস, ক্রোমিয়াম ইত্যাদি ইত্যাদি থাকে, এবং 30-40, এখানে কি থাকে, দ্য রিপোর্টেড জেনারেশন 30-40 লিটার অফ ওয়াটার পার কেজি অফ প্রডিউসড হাইড। মানে তুমি 1 কেজি যদি লেদার প্রসেস করো তাহলে সেখানে কত ওয়াট পানি লাগে, কত কেজি লিটার পানি লাগে, 30 থেকে 40 40। লিটার পানি লাগে এটাকে প্রসেস করতে, 1 কেজি চামড়াকে প্রসেস করতে। এই যে বললাম আমি যে এই 30-40 লিটার পানি লাগে, এটা এখন আমি কিভাবে জানি বলো? এটা তো 50-60 হতে পারে, 30-40 না হয় 20-30 হতে পারে। তাহলে এটার জন্য একটা আমার সোর্স লাগছে কোথাও থেকে, লাগছে না লাগে নাই? লাক্স। তো ওই সোর্সটার কথা এখানে বলা আছে, ওয়ান এবং টু দুটাই। ওয়ান মানে ওই যে আগেরটাই, সরি এটা 12, মানে 12 আমরা যদি বলি 12 নাম্বারটা হলো, 12 নাম্বারে যদি ক্লিক করি, 12 নাম্বারের যে লিঙ্ক আছে সেখানে ক্লিক করলে রিসার্চ পেপারটা দেখা যাবে। সে কি নিয়ে কাজ করছে, রিসার্চ রিক্যাপ অফ মেমব্রেন টেকনোলজি ফর ট্যানারি সলিড, এই যে ট্যানারি ওয়েস্ট ওয়াটার। তাহলে সে নিশ্চয়ই ওয়াটার নিয়ে কাজ করছে, করছে না করে না? এবং কিসের ট্যানারি, ট্যানারির ওয়েস্ট ওয়াটার, মানে কিসের পানি, ট্যানারির ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট। তাহলে এই আর্টিকেলটা যদি আমি পড়ি তাহলে এখানে আমি পাবো না যে কত লিটার পানি লাগে, কত লিটার কি লাগে। जी বুঝতেছ? सर। জাস্ট তোমাদের শিখাচ্ছি আর কি যে কিভাবে এটা কাজ লাগে।
তো এরকম আর কি। তার মানে আমার এই যে সাইট এখন এখন এই 30-40 ওয়ার্ড যখন আমি বলবো, আর এর পাশে যদি কোনো সাইটেশন না থাকে, তাহলে আমাকে যে রিভিউয়ার থাকবে বা এডিটর থাকবে, সে জিজ্ঞেস করবে যে 30-40 লিটারের তথ্য তুমি কই পাইছো? বলবে না, বলবে না? বলবে। কারণ এটা তো একটা 30-40 কেন বলছি, কারণ এক একটা ইন্ডাস্ট্রি, কারণ হাইট বলতে এখানে তো গরুর চামড়া আছে, মহিষের চামড়া আছে, বা ছাগলের চামড়া আছে। তো 30-40 একটা ভেরিয়েবল, মোটামুটি এই রেঞ্জের মধ্যে হয়। বুঝা গেছে কিনা? এরকম তোমার প্রত্যেকটা জায়গাতেই দেখা যাবে যে মানে একটা আমাকে কি তৈরি করতে হয়, একটা প্রেক্ষাপট তৈরি করতে হয় যে আমি কেন এই লেদার ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করবো, এটা কেন ইম্পর্টেন্ট, এই সেক্টরটা বাংলাদেশের জন্য কেন ইম্পর্টেন্ট, কি কি রিসার্চ হয়েছে এই এই সংক্রান্ত, কি কি হয় নাই। বুঝা গেছে না, যায় নাই? যেমন এই যে লিটারেচার রিভিউতে এসে প্রায়র স্টাডিজ অন লেদার, লেদার ওয়াশ নিয়ে যত কাজ হয়েছে মানে মানে প্রিভিয়াসলি সবগুলোর এখানে একটা সামারি আছে। বুঝা গেছে? এই যে 9, 25, 2 দেখা যাচ্ছে না, প্রত্যেকটাই কোনো না কোনো স্টাডি করছে কেউ না কেউ। ঠিক আছে, এখন আমি বলছি এই কাজগুলো করার পরে আমি এখানে এখনো কি কি গ্যাপ বাকি আছে। বুঝা গেছে কিনা? কারণ আমাকে তো রিসার্চ একটা গ্যাপ বের করতে হবে না, যে এই জন্য আমি রিসার্চটা করতে চাচ্ছি। বুঝা গেছে না, যায় নাই? তো জি স্যার। এই জন্য মানে রিসার্চ করতে চাইলে রিসার্চ পেপার পড়তে হবে। বুঝা গেছে কিনা? আমার যে ফিল্ডের কমপক্ষে রিসার্চ পেপার একদম লাইন বাই লাইন, মানে অনলাইনে হতে পারে অথবা প্রিন্ট করে, মানে লাইন বাই লাইন যদি কেউ সাপোজ 10টা রিসার্চ পেপারও তার ফিল্ডের পড়ে, সে এত বেশি জ্ঞান অর্জন করবে যেটা সে হয়তো কোনোদিনই ইয়াতে পারতো না, মানে বই পড়ে বা ক্লাস করে সেটা পাবে না। মানে সে আসলে স্কলার যেটাকে আমরা বলি, যে ওই ফিল্ডের একটা এক্সপার্ট, এটা রিসার্চ করার মাধ্যমে সে হওয়া সম্ভব, বা রিসার্চ পেপার পড়ার মাধ্যমে। বুঝা গেছে? ফেসবুকে ধরো একটা আর্টিকেল পড়ে দুনিয়ার কোনো লাভ নাই, মানে এটা দিয়ে কোনো কিছুই হবে না। 1-2 পৃষ্ঠা একটা জিনিস পড়ে একটু আবেগ হবে, একটু ওটা, কিন্তু লার্নিং এর কিছু হবে না। কিন্তু যদি আমি আমার ফিল্ডে বস হইতে চাই, তাইলে আমাকে রিসার্চ পেপার পড়তে হবে। তো আমি একটু দেখাই যে দ্য লিটারেচার শোজ, এখানে যে অনেকগুলো লিটারেচার আমি দেখাইছি, হ্যাঁ, লিটারেচারে কি কি ছিল আর কি কি নাই এটা বলছে। দ্য লিটারেচার শোজ নোটেবল গ্যাপস ইভেন উইথ দ্য ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন অফ পাস্ট স্টাডিড প্রোভাইড, মানে আগের ওগুলা অনেক ভালো কাজ করছে, নোটেবল আছে, তারপরে এখনো কিছু গ্যাপস রয়ে গেছে। যেমন কি কি, ল্যাক অফ সেক্টর স্পেসিফিক অ্যাটেনশন ইন বাংলাদেশ লেদার সেক্টর, এটা নিয়ে তেমন কাউ কাজ করে না। হুইচ হ্যাজ পার্টিকুলার ইনভাইরনমেন্টাল ইস্যু লাইক হাই ক্রোমিয়াম, কারণ এই লেদারে অনেক ক্রোমিয়াম ইউজ করে, ওগুলা পরিবেশের জন্য খারাপ, তোমার হয়তো শুনছো আর কি। Insufficient waste disposal facilities, weak regularity compliance is one of major constraint। এই যে যেটা আমি 3 নাম্বার তথ্য থেকে পাইছি, মানে 3 নাম্বার সাইটেশন থেকে। Although broad knowledge is provided by general waste studies, they overlook। এই 3 নাম্বার স্টাডি যদি আমরা একটু দেখি, 3 নাম্বারের স্টাডিটা বাংলাদেশ নিয়েই হওয়ার কথা। না, এটা হলো লেদার ফিল্ডের ওয়াস্ট ডাইনামিক লোকাল লেভেল, ওয়াস্ট ম্যানেজমেন্টের উপরই, কিন্তু অন্য দেশের। কই যে নেমে ছিলাম, আচ্ছা, আহ, তো বাংলাদেশে তার এটা হয় নাই। বাংলাদেশে হলে তো হুবহু এই কাজটা যদি বাংলাদেশে হতো, তাহলে তার আমারটা করা লাগতো না। আরেকটা হইলো, এটা গেল সেক্টরের কথা বললাম যে বাংলা কেন লেদার সেক্টর। 2 নাম্বার হলো এই আইএসএম, মিকমেক বা বিডব্লিউএম একসাথে কোনো স্টাডি তার কেউ কাজ করে নাই। মানে লেদার, আবার বলতেছি, বাংলাদেশের লেদার সেক্টরের ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে এই মেথডে কোনো কাজ হয় নাই। বুঝা গেছে কিনা? অন্য মেথডে হতে পারে, অথবা শুধু এই মেথডে, মানে দুইটার যে কোনো একটা দিয়ে হয়েছে, একসাথে দুইটা নিয়ে কাজ করে নাই। বুঝা গেছে কিনা? জি স্যার। এইভাবে আমাকে একটা গ্যাপ বের করতে হবে ওভারঅল। বুঝা গেছে? এখন পরের প্রশ্ন হলো যে এই গ্যাপটা আমার এই স্টাডিটা কিভাবে পূরণ করবে। বুঝা গেছে কিনা? প্রথমে গ্যাপ বের করতে, তারপর প্রথম কাজ কি? প্রথম কাজ হইলো আমার আগের জিনিসপত্র বলা, যে এই কাজ করছে, সে এই কাজ করছে, এটা করছে, ওটা করছে, তারপরে ওরা কি করে নাই। এখন আমি যে কাজটা করতে যাচ্ছি সেটা ওই গ্যাপটাকে কিভাবে ফিল করবে, বা ওটাকে ব্রিজ, ব্রিজ মানে হলো পূরণ করা আর কি। বুঝা গেছে? জি। তাহলে এখানে আমি নতুন একটা হাইব্রিড ফ্রেমওয়ার্ক দিছি, কম্বাইনিং আইএসএম, মিকমেক, বিডব্লিউএম। তারা এটা করবে, এবং এরপরে আসলে রিসার্চ মেথোডোলজি, যে আমি কিভাবে এই কাজটা করছি, মানে আমার মেথড কি ছিল, এটা ডিটেলসে বলা আছে। ওই মেথড নিয়ে এখানে একটা ফ্লো চার্ট দেওয়া আছে, যে কিভাবে কাজটা হয়েছে। প্রথমে আমরা কি করছিলাম, কন্ডাক্ট লিটারেচার রিভিউ এন্ড ফ্যাক্টর আইডেন্টিফিকেশন,
কি কি ফ্যাক্টর আছে, আমরা যে বলছিলাম ক্রিটিক্যাল ফ্যাক্টরস, কি কি ফ্যাক্টর এটা তো খুঁজে বের করতে হবে। কিভাবে করবা? নিজের মন মতো নাকি লিটারেচার থেকে? লিটারেচার রিভিউ করতে হবে, অনেক পেপার পড়তে হয়ে তারপরে ফ্যাক্টর গুলো খুঁজে পাইছি যে বাংলাদেশের পার্সপেক্টিভে এই ফ্যাক্টর গুলো ইম্পর্টেন্ট। তারপরে আমরা এখানে সার্ভে করছি, সার্ভে মানে লোকজনের মতামত নিছি, ভ্যালিডেট ফ্যাক্টরস করছি, তারপরে বিভিন্ন মেথড কাজে লাগায় ফাইনালি আমরা রেজাল্ট এন্ড যে রেজাল্ট পাইছি আর কি, বিভিন্ন রেজাল্ট পাইছি। তো এখানে অনেকগুলা ফ্যাক্টর পাওয়া গেছে, দেখছো? প্রায় 19টা ফ্যাক্টর আমরা পাইছি খুঁজে খুঁজে। কিভাবে পাইছি? সোর্স আবার লাগবে তো, ফ্যাক্টর বললাম না যে নিজের মন মতো ফ্যাক্টর নেওয়ার কোনো সুযোগ নাই। বুঝা গেছে কিনা? এই 55-56 জি থেকে আমরা এটা ডিসপোজাল অফ ওয়াস্ট মানে কিভাবে এটা ডিসপোজ করি, রিইউজ এন্ড রিসাইক্লিং এরকম। আবার কিছু কিছু আছে আমরা যে এক্সপার্ট এখান থেকে নিছি, বিভিন্ন ইন্ডাস্ট্রির কাছে গেছিলাম, তারাও বলছে না এটাও বাংলাদেশের পার্সপেক্টিভে এইভাবে 19টা পাইছিলাম। এই 19টাকে এখন আমরা কি করব, বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করছি। কিছু এফ মানে মানে এফ ফ্যাক্টরস, এফ মানে ফ্যাক্টরস। তো এখানে আমরা দেখলাম যে এই সবগুলো ফ্যাক্টর আসলে মানে নট রিলেভেন্ট। কিছু কিছু ফ্যাক্টর এখানে আছে যে সবগুলো নিয়ে কাজ করার দরকার, কারণ ফ্যাক্টর কমাইতে পারলে আমাদের ক্যালকুলেশন ইজি হবে। 19টা ফ্যাক্টর নিয়ে কাজ করাটা একটু ডিফিকাল্ট। বুঝা গেছে কিনা? তো আমরা এখান থেকে যে কিছু ফ্যাক্টরের সাথে মার্জ করে দিছি, আর কিছুকে বাদ দিয়ে দিছি, যেমন মার্জ করে দিছি, আবার কিছুটাকে বাদ দিয়ে দিছি, দিয়ে আমরা টোটাল 12টা ফ্যাক্টর রাখছি এখানে। এই 12টা নিয়ে ভবিষ্যতে আমরা আগাইছি। এই যে 12টা ফ্যাক্টর আমরা মানে এই 12টা ফ্যাক্টরকে অ্যানালাইসিসের জন্য চুজ করছি। তারপরে সেগুলোর ওয়েট মাপছি, মানে মেথড দিয়ে আর কি, যে কোনটা। এই যে পরে আমরা কি দেখলাম, মাপামের যে এটা হলো এই যে ইউজ অফ সাস্টেনেবল এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি প্র্যাকটিস। আমাদের প্র্যাকটিসই নাই বাংলাদেশে। বুঝা গেছে? যে যেখানে পারে সেখানে ডাম্প করে, যে যেখানে পারে সেভাবে নদীতে ছেড়ে দেয়। এটা হলো 1 নাম্বার আসছে। 2 নাম্বার কি আসছে? কন্ট্রোল ইউজ অফ কেমিক্যালস। আমার ইচ্ছা মতো কেমিক্যাল ইউজ করি, মানে পরিবেশের কি ক্ষতি হবে এটা আমরা দেখি না এরকম। এটা কিন্তু আমার না, এক্সপার্টের মতামত, বিভিন্ন ধরনের ক্যালকুলেশন, তারপরে এই র্যাঙ্কিংটা আসছে। বুঝা গেছে কিনা? এখন র্যাঙ্কিংটা ঠিক আছে কিনা সেটার জন্য অনেক টেস্ট আছে, সেই টেস্ট গুলো করা হয়েছে, সেটা ছবি আছে, অনেক কিছু। যাই হোক, এগুলো তো ফ্যাক্টর স্পেসিফিক। এখন প্রত্যেকটা ফ্যাক্টর কিভাবে ইন্টার রিলেটেড, কার সাথে কি রিলেটেড সেটা দেখানো আছে হায়ারার্কিক্যাল। তারপরে আমরা আহ, এই স্টাডির মানে আসলে ইমপ্লিকেশন মানে হলো, এই যে একটা কাজ করলাম এটা বাংলাদেশের জন্য বা সমাজের জন্য কি উপকার করবে। বুঝা গেছে কিনা? তো এই যে, তো আমরা থিওরিটিক্যাল কিছু কন্ট্রিবিউশন দিছি যে এই স্টাডিটা আমাদের যে থিওরি আছে, থিওরি অফ লেদার ওয়েস্ট, সেখানে কি কাজ করবে। তারপরে এটা প্র্যাকটিক্যাল যারা কাজ করে, যারা ফিল্ডে যারা আছে ইন্ডাস্ট্রিতে, তাদের কি কাজে লাগবে। ফাইনালি কনক্লুশন, ফাইনাল আরেকটা কাজ করছে লিমিটেশনস এন্ড ফিউচার রিসার্চ। রিসার্চ সেটা তোমাদের গত প্রথম ক্লাসে বলছিলাম না, সেটা দ্বিতীয় ক্লাসে মনে হয়, যে কিভাবে আরেকটা রিসার্চ। সাপোজ এই আমার ধরো একটা লেদার স্টুডেন্ট, আমি লেদারের টিচার, তো লেদার স্টুডেন্ট, সে এই কাজের উপর আরেকটা কাজ করতে চায়, তার জন্য এখানে অনেক কিছু বলা আছে, চাইলে সেখান থেকে কাজ করতে পারে। বুঝা গেছে কিনা? জি তাহলে আমরা একটু দেখি লিমিটেশন কি কি। দেয়ার এ নাম্বার অফ লিমিটেশন অফ দ্য স্টাডি রেজাল্ট দ্যাট কুড এফেক্ট দ্য ভ্যালিডিটি এন্ড অ্যাবিলিটি টু অ্যাপ্লাই আদার সিচুয়েশন। মানে অন্য দেশের সাথে কিছু আছে। ইভেন দো দ্য এক্সপার্ট জাজমেন্ট ইজ ওয়েল কনস্ট্রাক্টেড, ইট মে বি বায়াসড। এই যে এক্সপার্ট যে কথা বললাম, এক্সপার্ট শব্দটা আসলে তো বায়াসনেস চলে আসে, আসে না? বায়াসনেস তো বুঝি আমরা, বায়াস মানে হলো সে তার মন মতো দিছে একটা জিনিস, তার যেটা ভালো লাগছে সেটাই দিছে, অ্যাকচুয়ালি সেটা নাও হতে পারে। তার মানুষের মতামত যখন নিব, তখন সে কোন সিচুয়েশনে ছিল, সেই ফিল্ডের সাথে কতটুকু রিলেটেড, কত এক্সপিরিয়েন্স, অনেকগুলো ব্যাপার আছে না? জি এখন ধরো একজন, আমি ইন্টারভিউ নিতে গেছি, সে কিছুক্ষণ আগে তার আরেকটা কলিগের সাথে তার ঝগড়া হয়েছে, তখন সে ঠিক মতো ডাটা দিতে পারবে? মানে দিবে ডাটা, বাট সেই ডাটাটা কি 100% মানে ট্রু হবে? তো এই জন্য বায়াসনেসের একটা ব্যাপার থাকে। বিকজ দ্য স্যাম্পল সাইজ ইজ বেশি, আমরা স্যাম্পল নিয়ে কাজ করতে পারি না। ধরো আমরা 10 জন নিয়ে কাজ করছি বা কয়েকজন নিয়ে কাজ করছি, চাইলে এটা যদি আরো বড় হইতো, এক্সপার্ট সংখ্যা আরো ভালো হইতো। এন্ড নট অল কি স্টেক হোল্ডার গ্রুপস আর, সব স্টেক হোল্ডার বলতে বায়ার, সেলার, যারা ওয়ার্কার, সবাইকে আমরা নিতে পারি না, হয়তো আমরা ম্যানেজারের সাথে কথা বলছি, এরকম ব্যাপার স্যাপার আছে। অলসো স্ট্যাটিক মডেলিং ইউজ, আমরা আইএসএম ইউজ করছিলাম, মিকম্যাক ডাজ নট টেক ইনটু কনসিডারেশন হাউ ডাইনামিক ইন্ডাস্ট্রিয়াল এনভায়রনমেন্ট। মানে আমরা স্ট্যাটিক নিয়ে কাজ করছি, ডাইনামিক এনভায়রনমেন্ট নিয়ে কাজ করি নাই। এখন কেউ চাইলে ডাইনামিক নিয়ে কাজ করতে পারে। বুঝা গেছে? হয় রুলস এন্ড টেকনোলজি এন্ড মার্কেট কন্ট্রিবিউশন আর অলওয়েজ চেঞ্জিং, সবসময় তো চেঞ্জ হচ্ছে। গত বছরের অবস্থা আর এই বছরের অবস্থা কি এক আছে? কিন্তু আমরা সবকিছুকে স্ট্যাটিক ধরে কাজ করছি আর কি। টু ডিল উইথ দিস ইস্যু ফিউচার রিসার্চ শুড ইনক্লুড, কি করতে পারে ফিউচার রিসার্চ?
এ ওয়াইডার রেঞ্জ অফ স্পেশালিস্ট, আরো বেশি স্পেশালিস্ট বা এক্সপার্ট নিয়ে কাজ করবে। ইউজ ডাইনামিক মডেলিং লাইক সিস্টেম ডাইনামিক্স অর এজেন্ট বেসড মডেলিং। ক্রস কান্ট্রি, ক্রস ইন্ডাস্ট্রি কাজ হতে পারে, যেমন বাংলাদেশে হইলো, ইন্ডিয়াতে একটা হলো, পাকিস্তানে একটা হলো, বুঝা গেছে? ক্রস ইন্ডাস্ট্রি মানে লেদার নিয়ে কাজ হয়েছে, আর একটা টেক্সটাইল নিয়ে হতে পারে। স্টাডিড কুড অলসো বি হেল্প প্রুভ দ্য ফ্রেমওয়ার্ক, এই ফ্রেমওয়ার্কটা ঠিক আছে কিনা চাইলে অন্য দেশ এবং অন্য সেক্টর নিয়েও কাজ করে দেখা যেতে পারে। মানে সেটা একটা আরেকটা আলাদা রিসার্চ হবে। অলসো পুটিং দ্য স্টাডি সাজেশন ইনটু অ্যাকশন এন্ড কিপ অ্যান আই অন দেম রিয়েল লাইফ ইম্পর্টেন্ট। তো ওভারঅল একটা জিনিস বোঝা গেছে কিনা পেপারের? জি স্যার। তাহলে এই জিনিসগুলা, এই যে মানে, তাহলে সাইটেশনের ব্যাপারটা বোঝা গেছে কিনা? স্যার অনেক পেপারের মধ্যে যে সাইটেশন থাকে, যে কারো 100 কারো 50 এরকম, ওই সংখ্যাটা ওইটা একটু বলি। যেমন আমার সাইটেশন হলো, টোটাল সাইটেশন 622। মানে 622টা পেপার আলাদাভাবে আমার যত রিসার্চ পেপার আছে এগুলাকে তাদের রেফারেন্স হিসাবে ইউজ করছে। বুঝা গেছে কিনা? জি এই স্যার। 622টার মধ্যে হয়তো আমার নিজেরও পেপার থাকতে পারে, কারণ আমি আমার পেপারে আগের পেপারকে সাইড করতে পারি রিলেভেন্ট হলে। বাট 622টা আলাদা পেপার, আবার বলতে 622টা আলাদা পেপার আমার যত পেপার আছে সবগুলাকে একবার হলেও সাইড করছে। যেমন এটা তো টোটাল, প্রত্যেকটার আবার ইন্ডিভিজুয়াল আছে। যেমন প্রথমে যেটা আছে এটা 109টা পেপার সাইড করছে, পরের পেপারকে 97 জন অলরেডি, এটা 25 সালের পেপার। তো সাইটেশন দিয়ে বোঝা যায় তোমার কাজটা কত এখন আমার কাজ যদি ইম্পর্টেন্ট না হয়, আমার পেপারের মধ্যে যদি কিছু না থাকে, তাহলে এই জিনিসটা কি মানুষ সাইড করবে? না। তাইলে কিছু আছে দেখেই তো সাইড করতেছে নাকি? মানে এখান থেকে জি যদি নেওয়ার মতো কিছু না থাকে, যে আমি আরেকটা পেপার এটাতে এখান থেকে কিছু নিব, এরকম যদি টেকওয়ে না থাকে, তার মানে একটা পেপারে যত সাইটেশন, এটা দ্বারা ওই পেপার এবং ওই রিসার্চারের একটা মান বোঝা যায়। সবসময় না, বাট ওভারঅল একটা আন্ডারস্ট্যান্ডিং বোঝা যায়। বোঝা গেছে না যায় না? জি স্যার, বুঝতে পারছি। বোঝা গেছে? এখন সাপোজ এই পেপারটা খুবই গত বছর লাস্টে পাবলিশ, অলরেডি 43 জন সাইট করছে, মানে খুব ভালো। কিন্তু এটা লক্ষণ, 25 সালের পেপার 100-র উপরে সাইটেশন, মানে কিন্তু খুবই ভালো। এটা বুঝতেছো কি না তোমরা জানো না হয়তো। এখন এই যে Q1 Q2 Q3 এগুলা ব্যাপার থাকে, বুঝা গেছে? Q1 মানে জি হলো যত, মানে আহ, একটা ইয়ে আছে স্কোপাস, তোমরা নাম শুনছো কিনা স্কোপাস? এটা একটা ডাটাবেস, গুগল স্কলার যেমন সবার জন্য। তোমরা চাইলে এই জিনিসগুলো আমি যখন বলতেছি না বুঝলে পরবর্তীতে গুগলে সার্চ দিলে বা ইউটিউবে সার্চ দিলে আরো ভিডিও পাবা, দেখবা যে Q1 কাকে বলে, Q2 কাকে বলে। তো স্কোপাস একটা ডাটাবেস যারা সবসময় ভালো জার্নাল গুলাকে রিকগনাইজ করে বা তাদের লিস্টে নেয়। এই স্কোপাস লিস্টের মধ্যে থাকার জন্য সবাই ট্রাই করে, সব জার্নালরা। জার্নালের আবার প্রতিযোগিতা আছে, মানে তুমি যদি খারাপ পেপার পাবলিশ করো বা তোমার কাজ যদি খারাপ হয়, তাহলে ওই স্কোপাস লিস্ট থেকে তোমার নাম বাদ দিয়ে দিবে। তার মানে সব জার্নাল কিন্তু স্কোপাস না। বুঝা গেছে কিনা? জি আচ্ছা, আমার এখানে সাইটেশন কত দেখা যাচ্ছে? 622, তাই না? জি। এখন আমরা দেখি স্কুপাস ডাটাবেসে আমার কত মানে সাইটেশন। ওইটা 622 হবে না। বুঝা গেছে? আর কম হবে। হ্যাঁ, অর্ধেক হবে, অর্ধেকেরও কম হবে। আমার প্রোফাইল 340 স্কোপাসে, অর্থাৎ 340টা এমন পেপার আমার কাজগুলোকে সাইট করছে যারা স্কোপাস ইন্ডেক্সড, মানে যারা ওই লিস্টের ভিতরে আছে। বুঝা গেছে না যায় নাই? তার মানে লিস্টের বাইরেও অনেক পেপার আছে, লিস্টের ভিতরে অনেক পেপার আছে। তো আমরা পাবলিশ করার চেষ্টা করবো লিস্টের ভিতরে যেগুলো আছে এগুলোর মধ্যে। এই লিস্টের ভিতরে সাপোজ 100টা আছে, 100টাকে আবার 4 ভাগ করা আছে। সবচেয়ে ভালোগুলো Q1, তারপরে খারাপ Q2, তারপর খারাপ Q4, Q3, Q4। অর্থাৎ Q4ও ভালো, বাট শেষের দিকে ভালো। বুঝা গেছে কিনা? জি স্যার। আর যেটাই কিউ কিউ এর ভিতরেই নাই, সেটা আসলে ভালো পেপার, খুব ভালো না। আবার ভালো জার্নাল, কিন্তু নতুন নতুন হলে তো তাকে সময় দিতে হয়, তাই না? তো এই সময় দেওয়ার পরে একটা সময় মানে মিনিমাম একটা জার্নাল পাবলিশ হওয়ার পরে, মানে আমি একটা নতুন জার্নাল খুললাম, তাহলে সাথে সাথে স্কোপাস নিবে না, সে 2 বছর ওয়েট করবে, আমার পারফরমেন্স দেখবে, আমার পেপার গুলাকে দেখে তারপরে ওই স্কোপাসের ভিতরে নিবে তাকে, যদি ভালো মনে হয়।
আবার যদি খারাপ করে তাহলে যে কোনো সময় নামাই দিতে পারে। মানে এটা ডাইনামিক, বুঝা গেছে কিনা? যে একবার উঠে গেছি মানে, মানে ক্লাসে ফার্স্ট হয়েছি মানে আর কখনো সেকেন্ড হবে না, এরকম হয়। সবসময় ভালো করতে হয়। বুঝা গেছে কিনা? জি স্যার। তো 28 এখানে কয়টা ডকুমেন্ট দেখা যাচ্ছে আমার? আমার স্কোপাস ডকুমেন্ট 28টা। 28টা। কিন্তু তুমি গুগল গুগল স্কলারে যদি দেখো, গুগল স্কলার পেপার পাবা হলো প্রায় 40টার মতো, 40টা। তার মানে 40টার মধ্যে আমার 28টা স্কোপাস ইন্ডেক্সড। আর বাকি যেগুলা 12টা, এই 12টা স্কোপাস ইন্ডেক্স না। বুঝা গেছে কিনা? মানে এগুলো অত ভালো কাজ না, এগুলো ধর আমার আগের কাজ। আগে তখন রিসার্চ বুঝি নাই, তখন যে কোনো জায়গাতে পাবলিশ করে দিছি। মানে অত ভালো বুঝতাম না। বুঝা গেছে না? বুঝছো কিনা? জি স্যার। আবার বুক চ্যাপ্টার আবার ওর মধ্যে কাউন্ট হয় না। তো আমার 2টা বুক চ্যাপ্টার আছে, এগুলো ভালো বুক চ্যাপ্টার, বাট স্কোপাসের ভিতরে ওগুলো যায় না, শুধু জার্নাল আর্টিকেল যায়। বুঝা গেছে? এই জন্য 2টা বাদ। তার মানে 10টা পেপার এমন আমার আছে যেগুলা স্কোপাস ইন্ডেক্স না। আবার স্কোপাসের মধ্যে থাকলেও ভালো, এর মধ্যে আমার দেখতে হবে কিউ 1 কয়টা। আমার দেখো কিউ 1 কয়টা, 28টার মধ্যে 18টাই কিউ 1। বুঝতেছো কিনা? এবং 10টা কিউ 2। এই 18 আর 10-এ কত হয়? 28। 28টা। 28। এই 28 মানে কিউ বললেই এটা স্কোপাসের ভিতরে আছে। কিউ মানে কি? আর এই কিউ 3 এটা হলো আর একটা, মানে 29টা, এখানে 29 দেখাচ্ছে, ওখানে 28। তার মানে এই হিসাবের সাথে ওই হিসাবের কিন্তু মিল আছে মোটামুটি। বুঝতেছো? আমার কিউ 4 কোনো পেপারই নাই। হয় কিউ 1, সবচেয়ে বেশি কিউ 1, তারপরে কিউ 2। তো এই কিউ দিয়েও বোঝা যায় যে একটা কত ভালো জার্নাল কাজ, মানে কিউ 1-এ পাবলিশ করা সবচেয়ে কঠিন, বুঝাই যাচ্ছে। কিউ 2-তে তার চাইতে সহজ, কিউ 3-তে আরো সহজ, কিউ 4 আরো সহজ, আর কিউ এর বাইরে তো আরো সহজ। বোঝা যাচ্ছে কিনা? জি স্যার। এখন কিভাবে সাইট, যেমন আমরা যে এই পেপারটা যদি একটু দেখি, সাস্টেইনেবল সাপ্লায়ার সিলেকশন ইন টেক্সটাইল ইন্ডাস্ট্রি ইউজিং ট্রিপল বটম লাইন অ্যান্ড সোয়ারা টপসিস অ্যাপ্রোচ। তো টেক্সটাইল ইন্ডাস্ট্রি ফিক্স করা আছে। আর কিনে কাজ করতেছে সাপ্লায়ার সিলেকশন, যারা সাপ্লাই দেয় না, বিভিন্ন সাপ্লাই দেয়, কাপড়ের সাপ্লাই, রঙের সাপ্লাই, তাদের। এবং সেটা সাস্টেনেবিলিটি চেয়ে, মানে সব না, যারা সাস্টেনেবল সাপ্লায়ার সিলেকশন টেক্সটাইল ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ, বাংলাদেশ এখানে বলা নাই, ভিতরে বলা আছে আর কি। তো তারপরে কিনে কাজ মানে কিভাবে ট্রিপল বটম লাইন অ্যান্ড সোয়ারা টপসিস মানে মেথডে বলা আছে। এখন এই পেপারটাকে সাইট করছে ধরো যে 43টা সাইট করছে, কয়জন? অলরেডি 26 সালে 31 জন সাইট করছে, 25 সালে 12 জন। এখন জাস্ট কন্টেক্সটটা মনে রাখো যে আমরা কিনে কাজ করছিলাম সাপ্লায়ার সিলেকশন ইন টেক্সটাইল ইন্ডাস্ট্রি, মানে টেক্সটাইলের ব্যাপার আছে, সাপ্লায়ার ব্যাপার আছে, আর 2টা মেথডের ব্যাপার আছে। বুঝছে কিনা? এখন আমরা কে কে সাইট করছে সেটাও এখান থেকে দেখতে পারবো। ও আচ্ছা, এখান থেকে তো এই ব্রাউজার একটু ঝামেলা করে। এখান থেকে আমরা দেখতেছি যে এই 43 জন সাইট করছে, এই কয়েকদিন আগে 25 সালের আছে, 26 সালের আছে, এবং প্রায় সবাই কিন্তু কিউ 1 দেখতেছো। মানে আমার পেপারটাও কিউ 1, আবার আমাকে যারা সাইট করছে তারাও কিউ 1। তার মানে কাজটা ভালো না খারাপ? ভালো। সবই কিউ 1 দেখছো, কিউ 1, নিচে কিউ 1 আছে। তো আমরা জাস্ট একটা সাপোজ পেপার দেখি, মানে জাস্ট খুলে দেখবো যে তারা আমাকে কেন সাইট করছে, কোন কন্টেক্সটে আমাকে তারা সাইট করছে। বুঝতেছো কিনা? মানে এই যে আমাকে সাইট করছে, এই সাইট কিন্তু আমাকে বলে করে নাই যে আপনার কাজটা সাইট করব, বা এখানে ঘুষ লেনদেনের কোনো ব্যাপার নাই যে আমাকে আপনার কাজটা সাইট করবো, আমার আপনি মানে আপনি আমার টাকা দেন। আমার কাজ তারা খুঁজে পাইছে ভালো। একটু জাস্ট খালি ইয়া দেখেই বলি, এই সোয়ারা শব্দটা দেখা যাচ্ছে এটাতে। জি। আমার ওই কাজের মধ্যে সোয়ারা ছিল, তোমাদের একটু জি। দেখো। তার মানে এখন অর্থাৎ এই মানে আমার কাজটাকে কারা সাইট করবে? যারা ফার্স্ট সাপ্লায়ার সিলেকশনে কাজ করবে তারা আমারটা সাইট করবে। যারা টেক্সটাইল ইন্ডাস্ট্রির কোনো কাজ করবে তারা তাহলে সাইট করতে পারে। যারা ট্রিপল বটম লাইনে কাজ করবে তারা করতে পারবে সোয়ারা টপসিস। এই সোয়ারা অথবা টপসিস দুটা মিলে আবার আরেকটা মেথড সোয়ারা টপসিস। এই সোয়ারা নিয়ে যারা কাজ করবে তারাও করবে আমাকে। তুমি একটু চাইলে দেখতে পারো যে জাস্ট টপিক, আমি ভিতরে ঢুকতেছি না, মানে টাইটেল দেখেই বোঝার কথা কি যে এটার সাথে এটার মিল মিল আছে। টুয়ার্ডস এ রেজিলিয়েন্ট সাস্টেইনেবল সাপ্লাই চেইন। এই সাস্টেইনেবল সাপ্লাই চেইন আর সাস্টেইনেবল সিলেকশন একই, সাপ্লাই একই, মানে কাছাকাছি না? জি স্যার। তাহলে তারা আমাকে কোন কনটেক্সটে সাইট করছে, বুঝতেছো? জি।
আমি জাস্ট এই পেপারটা একটু ওপেন করি, তাহলে বুঝবা যে সাইট করার সময় কি কি তারা ইউজ করছে আমাকে। আমার নামটা না লিখে দেই। এই 19 নম্বরের পেপারটা হলো আমার পেপার, তাহলে 19 কোথায় আছে দেখি। দেখাই যাচ্ছে না। বেশ করি। 52, 53, 32, 26, 19, এই যে 18, 19, 20, এখানে এই 18, 19, 20-এর মধ্যে আমারটা আছে, বুঝা গেছে কিনা। জাস্ট কনটেক্সটটা দেখো, কোন কনটেক্সটে আমাকে তারা সাইড করছে, তাহলে তোমরা বুঝতে পারবে যে কোন কনটেক্সটে তোমরা ভবিষ্যৎ সাইড করবা। এই সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, আমারটা কি সাপ্লাই চেইন নিয়ে সাস্টেনেবল সাপ্লাই চেইনের একটা অংশ না? জি আবার আমি ট্রিপল বটম লাইন নিয়ে কাজ করছিলাম। এই যে তোমরা এটা দেখলে বুঝবা যে কেন এটা বলছে। এই যে সাস্টেনেবল সাপ্লাই সিলেকশন ইউজিং ট্রিপল বটম লাইন, বুঝতে পারতেছো? জি তাহলে ট্রিপল বটম লাইনে কাজ করছি দেখে এই 18, 19, 20 তিনটাই ট্রিপল বটম লাইন নিয়ে বা এই রিলেটেড কাজ করছে। এই যে ট্রিপল বটম লাইন এখানে আছে, আমারটা তো ট্রিপল বটম লাইন আছে। 20-এরও 20 নম্বর আর্টিকেল বেসড অন সাপ্লায়ার সিলেকশন। তার মানে বুঝতেছো কিনা? তাহলে একটু চিন্তা করে দেখো যে তুমি ভবিষ্যতে কি ধরনের টাইটেল ইউজ করতেছো তার উপর বেস করে সাইটেশন কেমন হবে এটা নির্ভর করতেছে কিনা। জি স্যার। আচ্ছা তুমি বলো, আমার পেপার মানুষ আগে টাইটেল পড়বে নাকি ভিতরে পড়বে? আগে টাইটেল পড়বে। কারণ আমি ট্রিপল বটম লাইনে কাজ করছি, যদি এটা টাইটেলে না বলতাম সে কি আমার পেপারটা খুলে পড়ে তারপরে দেখে আমাকে সাইড করতো? বুঝতেছো কিনা? একটা পেপারের তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট কোনটা, মানে এটা ফার্স্ট লুক, তার টাইটেল। ক্লিয়ার? সো টাইটেল এমন হওয়া উচিত যেটা এই যে ন্যারো ডাউন প্লাস এমন কিছু ওয়ার্ড এখানে ইউজ করা যেটা ভবিষ্যতে পরবর্তী রিসার্চারকে অ্যাট্রাক্ট করবে। কারণ বললাম তো, তুমি একটা এখানে হাজার হাজার রিসার্চ, আমি একটা যে কোনো কিছু সার্চ দিলে কোটি কোটি জিনিসপত্র আসবে। যে কোনো কিছু তুমি ধরো ডিজিটাল ল লিখে সার্চ দিয়ে খালি, যারা লয়ের আছো, হাজার হাজার পেপার আছে। এখন আমার দরকার ডিজিটাল লয়ের কোন পার্ট, সেটা আমি নিশ্চয় লিখে সার্চ দিব। আর ওই জিনিসটা তোমার পেপারের ভিতরে আছে বা টাইটেলে নাই, তাহলে ওইটা পেপার তো খুলেই দেখবে না সে। ঠিক কিনা? তাহলে এই জন্য আমি গতদিন একটা পুরো সেকশনই রাখছিলাম টাইটেল কিভাবে বানাইতে হয় বা এই টপিক কিভাবে সিলেক্ট করতে হয়। এটা বোঝা গেছে কিনা? কারণ টপিক একটা ব্রড বিষয়, বা টাইটেল যখন আমরা ঠিক করি তখন অনেক কিছু মাথায় রেখে ঠিক করি, যেন এই জিনিসটা ভবিষ্যতে মানুষের একটা অ্যাট্রাকটিভ হয়, যে কেউ যেন খোঁজে এটাকে, বা খুঁজলে যেন সহজে পাই। বোঝা গেছে কিনা? জি স্যার। তাহলে আমরা আবার স্লাইডে ফেরত আসি, মানে যা পড়াবো অলরেডি এই স্লাইডে আজকে গুলো পড়ানো, মানে গুগল স্কলার নিয়ে বলছিলাম, গুগল স্কলারের জিনিসপত্রগুলো বোঝা গেছে কিনা। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই, সেটা হলো ওয়েব অফ সায়েন্স। আরেকটা ডাটাবেস আছে, সেটা হলো ওয়েব অফ সায়েন্স। এইটা আবার স্কোপাস, যেমন চার্ট মানে, মানে গুগল স্কলার হলো সবচেয়ে ব্রড। এটা আসলে কোনো ওই মানে কাউকে মার্কিং করে না, মানে Q1, Q2, Q3 বললাম না, এটা কাউকে দেয় না, এ হলো সবাইকে এন্ডোর্স করে যা আছে দুনিয়া। কারণ গুগল মানে তো বুঝতেছো। স্কোপাস তার চাইতে আরেকটু মডারেট, বুঝতেছো কিনা? জি মানে ওইটা একটু ব্রড, বাট ওর চাইতে আরো ব্রড হলো ওয়েব অফ সায়েন্স। এটা আরো কোর, মানে এটা এটা এটার ভিতরে ঢুকতে পারে মানে এলিট। বুঝা গেছে কিনা? মানে রিসার্চের জগতের এলিট জিনিসগুলা ওয়েব অফ সায়েন্স একটা আরেকটা বড় প্ল্যাটফর্ম,
কিন্তু ওটা স্কোপাসের চাইতেও বড়। বুঝতেছো কিনা? আ- বুঝা যাচ্ছে? এগুলাতে ভবিষ্যতে প্রোফাইল খুলতে হবে। এখন আমি দেখি ওখানে আমার সাইটেশন কত ছিল। গুগল স্কলারে 622। স্কোপাসে কত ছিল? 340 না? হ্যালো? জি, 300 সামথিং ছিল। 340। এখানে কত আছে টোটাল সাম 200। অফ? 200। এখানে প্রায় 200। তাহলে এটা যে আরেকটু এলিট বা সফিস্টিকেটেড, বোঝা যাচ্ছে কিনা? জি স্যার। তাহলে গুগল স্কলার আমার 40টার, মানে আমার যত পাবলিকেশন হয়েছে সব সংখ্যা হলো 40। গুগল স্কলার 40টাকে তাদের ডাটাবেজে স্থান দিছে, কারণ গুগল সবাইকেই এন্ডোর্স করে। স্কোপাস কয়টাকে দিছিল? 28টাকে, তাই না? জি এরা কয়টা? এরা দিছে মাত্র 24টা। মানে আমার ডকুমেন্ট সবগুলো আমি আপলোড করছি, তো ওই জন্য 36 দেখাচ্ছে। বাট ওই ইন্ডেক্স ইন ওয়েব অফ সায়েন্স 24। আর এদের কিছু কোর পাবলিকেশন আছে যেটা ওটার চাইতে আরেকটু মডারেট, সেটাতে মাত্র 21। মানে কোর যেটা সেটা 21। আর ওভারঅল ওয়েব অফ সায়েন্স 24, স্কোপাস 28, গুগল স্কলার 36 দিলাম না, 36 বা 4টা বুক স্টোরেজ আছে, অনেক কিছু আছে। ওটা আমার টোটাল পাবলিকেশন 36। সে সবগুলো এখানে আছে, বাট তাদের ইন্ডেক্স কয়টা? ইন্ডেক্স মানে হলো তাদের ওই মানে যে ওয়েব অফ সায়েন্স ইন্ডেক্সটা আছে মাত্র 24টা। তাহলে 12টা এমন আছে যেগুলা ওয়েব, তার মানে আরো 4টা এমন আছে যেটা স্কোপাসে আছে, বাট এদের কাছে এদের ওইটা এদের স্ট্যান্ডার্ড এখনো মেনটেন করতে পারে নাই। বুঝাইতে পারছি? জি স্যার। তো এই তিনটা হলো বড় বড় সোর্স অফ, মানে মানে এই তিনটা যদি কেউ জানে বুঝে তাহলে বুঝতে পারবে। তার মানে ওয়েব অফ সায়েন্সে কিছু আসলে সেটা 100% স্কোপাসে থাকবেই। আবার স্কোপাসে মানে সব স্কোপাসে যে ওয়েব অফ সায়েন্স হবে তা না, কিন্তু সব ওয়েব সায়েন্স অবশ্যই স্কোপাস। আর সবাই গুগল স্কলার। গুগল স্কলার আসলে মানে গুগল স্কলার কাউকে এইভাবে ভিতরে ঢুকায় বের করে দেয় এরকম না। আবার বলতেছি, গুগল যে এরকম সবাই সব ইনফরমেশন দেয়, গুগল স্কলার তেমন যত পৃথিবীতে পাবলিকেশন আছে সবাইকে স্থান দেয়। মানে সবার ডাটা ওখানে থাকে। মানে ওটা একটা জাস্ট কি বলবো, আহ, বিশাল বড় একটা রিজার্ভয়ার। বাট নো উইদাউট এনি ফিল্টার, মানে ফিল্টার, কোনো ফিল্টার নাই এখানে। খারাপ ভালো সবই এখানে যাবে। ক্লিয়ার? জি স্যার। এখন একটা জার্নাল স্কোপাস কিনা এটা একটু দেখানো শিখাই যে জার্নালটা আসলে স্কোপাস আছে কি নাই। দেখবা? জি। এবং স্কোপাসে থাকলেও সেটা Q1 না Q2 না Q3 না Q4, এটা দেখার জন্য একটা ওয়েবসাইট আছে, এস জে আর বা বড় হলে স্কিমাগো জার্নাল র্যাঙ্কিং। এই এসজেআর র্যাঙ্কিং লিখে গুগলে সার্চ দিলেই প্রথমে আসবে এই যে স্কিমাগো জার্নাল এন্ড কান্ট্রি র্যাঙ্ক। এখানে সার্চ দিতে হবে, ঠিক আছে? আসলে এখানে জার্নালের টাইটেল আছে, আইএসএস এর নাম্বার। তারপর যে কোনো একটা জার্নাল, সাপোজ জার্নাল অফ, যে কোনো একটা জার্নাল অফ মেডিসিন সাপোজ, বা জার্নাল অফ ল লিখে সার্চ দিলাম, কোন একটা জার্নাল আসবে নিশ্চয়ই, ইন্টারন্যাশনাল জার্নাল অফ ল চলে আসছে। এই ইন্টারন্যাশনাল জার্নাল ল আসলে কোন ক্যাটাগরির? তাহলে আমি এটা এখান থেকে কপি করি। এবার যদি একটা আইএসএস এর নাম্বার থাকবে, এই যে আইএসএস এর নাম্বার দেখা যাচ্ছে, এটা দিয়ে দিলে, এটা এই নাম্বারটা হলো ইউনিক। প্রত্যেকটা জার্নালের এই আইএসএস এর নাম্বার, ইন্টারন্যাশনাল নাম্বারটা, এটা কপি করে আমি যদি ওখানে পেস্ট করি, তাহলে জার্নাল যদি স্কোপাসে ইন্ডেক্সড হয়, কোথায় হয় তাইলে দেখাবে। আর যদি না হয় তাহলে বলবো যে নো ফাউন্ড, মানে কোনো ডাটা নাই। So আমি কপি করে পেস্ট করলাম, নো ফাউন্ড, মানে জার্নালটা স্কোপাস ইন্ডেক্সড জার্নাল না, মানে Q4ও না। বুঝা গেছে কিনা? ক্লিয়ার? জি। আচ্ছা, তারপর আরেকটা শিওর হওয়ার জন্য আমি এটা ইয়া লিখেও সার্চ দিচ্ছি, মানে টাইটেল লিখেও সার্চ দিচ্ছি, মানে জাস্ট চেকিং যে নাম্বার দিয়ে পাওয়ার কথা, নাম্বার দিয়ে না পাইলে। কিন্তু দেখো ওই নামের জার্নাল নেই, আশেপাশের অনেকগুলো আছে, ইউরোপিয়ান আছে, ইন্টারন্যাশনাল জার্নাল, বাট হুবহু ওইটা নাই, থাকার কথা না। এই জন্য নাম দেখে, নাম লিখে সার্চ দিলে অনেক সময় কনফিউশন হতে পারে। কিন্তু এই নাম্বার লিখে সার্চ দিলে নাম্বার দুই নাম্বারই করার সুযোগ নাই। বুঝছো কিনা?
তো প্রত্যেকটা জার্নালে তাদের নাম থাকবে, তাহলে জার্নালটা ইজ নট গুড। এখন আরেকটা জার্নাল দেখি, এই জার্নাল অফ ল অ্যান্ড সোসাইটি, জার্নাল অফ ল অ্যান্ড সোসাইটি, এটা লিখে, এখন এটা লিখেও সার্চ দেওয়া যাইতে পারে, বা এটার একটা নাম্বার আছে অবশ্যই, আইএসএস এর নাম্বার আছে, যদি না খুঁজে পাই এই অ্যাবাউট দিয়ে জার্নাল ম্যাট্রিক্স এটাতে সার্চ দিলে অবশ্যই তার নাম্বারটা দেখা যাবে, আইএসএস এর নাম্বার কত। আইএসএস এর নাম্বার তো উপরে আছে স্যার, একটু উপরে। ওই যে আছে আছে, থাকবেই, 100% থাকবে, এটা ছাড়া জার্নাল সম্ভব না। এই নাম্বারটাকে সার্চ দেওয়াটা সবচেয়ে সেফ, কারণ একই কাছাকাছি নামের জার্নাল তো অনেক থাকতে পারে, কিন্তু এই নাম্বার সবার আলাদা। এই যে দেখো তো, ইন্ডিয়া জার্নাল অফ ল অ্যান্ড সোসাইটি একটাই আসছে না, কারণ নাম্বার দিলে তো একটাই আসা উচিত, ঠিক ঠিক কিনা। একটা আছে। এখন এই জার্নালটা আসছে, এটা যদি আমি ক্লিক করি, তাহলে এটা নিচে গেলে দেখা যাবে এটা Q1 না Q2, কি লেখা আছে এখানে, Q1। Q1। তার মানে এটা Q1 জার্নাল। এই ইন্ডেক্স গুলো পরে শিখাবো, এগুলো মিনিং কি। সো এই Q1 জার্নাল, সো ইউ ক্যান ট্রাস্ট ইট, ইউ ক্যান সাবমিট ইউর জার্নাল টু ইট, এবং এটা অনেক 1983 সাল থেকে চলতেছে, তার মানে যে গুড জার্নাল, বুঝা গেছে। এবং তাদের এই কেমন মানে সব নিচে অনেক তথ্য আছে আর কি, যে তাদের সাইটেশন কেমন, তাদের ইয়া কেমন। সো Q1 জার্নাল ল এর ক্ষেত্রে, ক্লিয়ার। ইয়েস স্যার। জার্নাল কোয়ালিটি বোঝা গেছে। জি স্যার। তো যে কোনো জার্নাল পাইলেই সাবমিট করা যাবে না, জার্নাল যত ভালো হবে পাবলিশ করা তত সহজ, নাকি কঠিন হবে। কঠিন হবে। দুনিয়ার নিয়ম এটা, হ্যাঁ, যেটা যত ভালো সেটা তত এক্সপেন্সিভ। জার্নাল আর রিসার্চ পেপার কি একই? জার্নাল হইলো যেখানে পাবলিশ করবা, জার্নাল, আর জার্নাল পেপার মানে হইলো, বা জার্নাল আর্টিকেল মানে হলো যেটা তুমি পাবলিশ করবা। যেমন এই জার্নালে যে প্রচুর পেপার আছে, কয়েকদিন আগে এই 25 আগস্ট মানে কালকের আগের দিন পাবলিশ হয়েছে, 24 আগস্ট একটা পাবলিশ মানে পাবলিশ হতে আছে, তো প্রত্যেকটা হলো জার্নাল পেপার বা জার্নাল আর্টিকেল বা রিসার্চ আর্টিকেল বলা যায়। আর যেখানে পাবলিশ করি, যেমন এটা হলো জার্নাল, জার্নাল আর কি, ওটাই জার্নাল। এখন জার্নাল গুলোর আবার কোম্পানি আছে, বুঝা গেছে। জার্নালের অর্থাৎ মানে কোম্পানির আন্ডারে জার্নাল থাকে অনেক, যেমন উইলি, যে লেখা আছে না উইলি, উইলি একটা বড় কোম্পানি। স্প্রিনজারের নাম তোমরা শুনবা, এলসিভিয়ারের নাম হয়তো শুনে থাকবা, শুনছো। এলসিভিয়ার, স্প্রিনজার, নেচার, উইলি। এলসিডিআর শুনছি। হ্যাঁ, এলসিভিয়ার কোনো জার্নাল না, এলসিভিয়ার একটা কোম্পানি, তাদের আন্ডারে অনেক জার্নাল আছে, বুঝা গেছে কিনা, সব ফিল্ডের, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, তুমি যে ফিল্ডের যাবা এলসিভিয়ার সব জার্নাল আছে, আর উইলিরও তাই। তো এগুলার পেপার মানে যে যে জার্নাল গুলা সাধারণত ট্রাস্টেবল হয়, কারণ এটা বড় বড় কোম্পানি, তো তো এদের আন্ডারেও Q1 আছে, Q2, Q3, ইভেন এমন জার্নালও আছে যেটা কিউ এর ভিতরে নাই। কারণ ধরো এই জার্নালে নতুন একটা জার্নাল তারা লঞ্চ করছে, 1 বছরও হয় নাই, তাহলে জার্নালটা কিউতে থাকবে। বললাম তো কিউতে যাইতে অ্যাটলিস্ট 2-3 বছর সময় লাগে, মানে তারা পারফরমেন্স দেখবে যে এটার পারফরমেন্স কেমন, বুঝা গেছে। জি স্যার। তাইলে উইলি, টেইলর অ্যান্ড ফ্রান্সিস, সেজ পাবলিকেশন, এরকম অনেক তোমার আস্তে আস্তে পরিচিত হবা, যে অনেক আসলে কোম্পানি আছে যারা, যাদের আন্ডারে অনেক জার্নাল আছে, সেই জার্নাল গুলোতে আমরা আমাদের রিলেভেন্ট জার্নালটা আছে কিনা চাইলে আমরা সার্চ করতে পারি, বুঝা গেছে। জি স্যার। তো জার্নাল কোয়ালিটি আমরা বুঝছি, তাই না। এখন জার্নালে কোয়ালিটি চাইলে আমরা ইয়াতেও দেখতে পারি, এই যে গুগল স্কলার আছে না, গুগল স্কলারে যদি আমাদের এই গুগল স্কলারে আমাদের কিছু ইয়া আছে আর কি, এই তোমরা ইয়া বোঝো কিনা, এক্সটেনশন বোঝা যায়। তো জি স্যার। এক্সটেনশন দুই তিনটা এক্সটেনশন আছে, এগুলো জার্নাল ফাইন্ড
ফ্যাক্টর, আরেকটা আছে জার্নালস র্যাঙ্কিং বা এক্সাইটেশন বলে। সেগুলো যদি তুমি ইনস্টল করো তাহলে প্রত্যেকটা পেপার Q1 না Q2 এটা দেখতে পাবা, তার ইম্প্যাক্ট ফ্যাক্টর কত, ইম্প্যাক্ট ফ্যাক্টর পরে বুঝাবো। তো এই যে এটা Q1, এটা Q1 দেখা যায়, মানে নর্মালি তুমি যদি এক্সটেনশন না লাগাও তাইলে এটা দেখা যাবে না, শুধু পেপারটা দেখা যাবে। আর যদি এক্সটেনশন লাগাও তাহলে প্রত্যেক পেপারটা দেখেই তুমি আন্দাজ করতে পারবা হুইচ কাইন্ড অফ মানে কোয়ালিটি অফ দিস। তো দেখো আমার যে পেপার গুলো সাইটেশন হয়েছে সেগুলো হয় Q1 না হলে Q2। কারণ আগে মানুষ দেখে জার্নালটা, মানে জার্নাল টাইটেল দেখার পরেও যদি জার্নাল Q1 Q2 বা Q3 না হয় তাহলে সাধারণত মানুষ এটা ট্রাস্ট কম করতে চায়। বুঝা গেছে কিনা? জি জিনিস ভালো কিন্তু তুমি দেখলা গুলিস্তানে তৈরি হয়, তো ওইটার যে কোয়ালিটি হবে তুমি তো ওটার উপর ট্রাস্ট করবে না যদিও ভালো জিনিস। আর ভালো হইলে তো সে ওখানে গুলিস্তানে যাইতো না। বুঝা গেছে কিনা? জি আমার একটা কাজ খুবই ভালো, আমি কোনো Q1 Q2 তে পাবলিশ করতে পারি নাই। এটা হয় রিসার্চারের ব্যর্থতা, না হলে রিসার্চ ভালো না। ভালো জিনিস কখনো, মানে আমার কাছে অনেক ভালো একটা জিনিস আছে, আমি এটা দুই দুই টাকায় বিক্রি করে দিব, কম দামে বিক্রি করবো নাকি আরো দাম বেশি এক্সপেক্ট করবো? এই জন্য আমি যখন সাবমিট করি তখন প্রথমে একটা ভালো জার্নালে সাবমিট করি, তারপরে না হইলে আরেকটু নিচে মানে এক্সপেক্ট করতেই থাকি যে আরেকটু হোক। বুঝা গেছে? এরকম অনেক সময় হয়েছে যে Q3 থেকে রিজেক্ট হয়েছে, Q1 এ পরে অ্যাকসেপ্ট হয়েছে। সো ইউ হ্যাভ টু কিপ হাই হোপ, মানে তোমার অবশ্যই কাজ ভালো হইতে হবে, এখানে কাজ খারাপ করে তুমি হোপ রাখলে অনেক, তাহলে তো হবে না। তো সবই Q1 না হলে Q2 দেখো, মানে প্রথম দিকের। সাইটেশন স্টারের মানে কি? হুম। এই যে স্টারিক্স দেওয়া আছে কিছু সাইটেশনের উপরে, 38-এর উপরে একটা স্টারিক্স। ও, এটা হলো আমার দুইটা আর্টিকেল আছে, একই মানে একই জিনিসের দুইটা ভার্সন, একটা ওই মানে দুইটা পাবলিকেশন থেকে, মানে দুইটা জায়গা থেকে গুগল স্কলার সবাইকে সাইট করে বললাম না। যেমন তুমি দেখো দুইটা টাইটেল কিন্তু একই, দেখতেছ? জি স্যার। তো পেপার পাবলিশ হওয়ার আগে প্রিপ্রিন্ট পাবলিশ হয় আর কি। তো প্রিপ্রিন্টে একটা পাবলিশ হয়েছে, আবার পেপার থেকে, মানে দুইটা জিনিস। আমি চাইলে দুইটাকে আলাদা হিসেবে দেখাইতে পারতাম, কিন্তু আমি নিজেই দুইটাকে মার্চ করে একটা করে দিছি যাতে পেপার সংখ্যাটা ঠিক থাকে। তুমি দেখো একই, মানে একই, মানে দুইটা পেপার সেম, দুইটাই ইনভেস্টিগেশন সোশ্যাল মিডিয়া, বাট দুইটা সোর্স থেকে আসছে। গুগল স্কলার মনে করছে দুইটা আলাদা পেপার, তাহলে দুইটাকে শো করতেছিল আমার এখানে, আমি দুইটাকে মার্চ করে একসাথে করে দিছি। দুইটা আসলে একই পেপার। সো কেউ এটাকে সাইড করছে, কেউ তো এখন এটা আমি যদি না করতাম, এই যে 8টা সাইড করছে, এটা তো আমি জাস্ট যদি উপরেরটা রাখতাম তাহলে এই 8টা সাইটেশন মিস হয়ে যেত না হিসাব থেকে। জি স্যার। এই জন্য আমি দুইটাকে মার্চ করে দিছি, এখন দুইটার যে কেউ যেটা সাইড করবে একটাতে শো করবে দুইটা মার্চ। এই যে দেখতে পাচ্ছ মার্চ সাইটেশন, এরকম কিছু আছে। মানে যারা ধরো বেশি কাজ করে তারা একটা সাইটে একটা জার্নালকে 2-3 বার এখানে শো করে। যারা ধরো রিসার্চ করে না, পলিটিক্স করে, দেখাইতে হবে গুগল স্কলার অনেক আর্টিকেল। যেখানে একটা আছে দেখো দুইটাই, এই দেখছো যে এটাও যা এটাও তাই, কিন্তু দুইটার সাইটেশন মানে দুইটা দুই সোর্স থেকে আসছে দেখে সে মনে করছে দুইটা আর্টিকেল, কিন্তু দুইটারই সাইটেশন আছে। So আমি কোনোটাকে তো বাদ দিব না। এখানে একটা আছে, এখানে তিনটা আছে। তো এই হলো ব্যাপার। এখন গুগল স্কলার তাহলে বুঝা গেছে তো, তাহলে গুগল স্কলার একটা সফটওয়্যার না, যে ওয়েবসাইট যেখানে আমি চাইলে আমার সবকিছু সার্চ করে দেখতে পারি। আচ্ছা, ক্লাসটা একটু লম্বা হয়ে যাচ্ছে, আহ কিন্তু অনেক কিছু শিখলে না? জি So, এদিকে আমরা, তো এই যে এই জিনিসগুলো আসলে এগুলা এর মধ্যে আছে। তাহলে গুগল স্কলার বুঝা গেছে কিনা এটা নিয়ে আর কথা বলতেছি না। এরপর স্কোপাস ওয়েব অফ সায়েন্স, দুটা বুঝা গেছে? দুটাই ভালো, তো কোনটা বেশি ভালো? ওয়েব অফ সায়েন্স। হ্যাঁ, ওইটাতে পাবলিশ করতে পারলে। আর ডাটাবেজ আছে ডোয়াজ, ডোয়াজ হলো যত ওপেন অ্যাক্সেস আছে সবাইকে মানে এটা করে। প্রিপ্রিন্ট হলো পেপার পাবলিশ হওয়ার আগে চাইলে তুমি পেপারটাকে অনলাইনে দিতে পারো। ইটস নট গুড, বিকজ তুমি আগে যদি দিয়ে দাও তোমার পেপার পাবলিশই হয় নাই। পেপার পাবলিশ হওয়ার আগে চাইলে তুমি পেপারটাকে প্রিপ্রিন্ট আকারে পাবলিশ করতে পারো, তা তোমার ডাটা নিয়ে কেউ কাজ করে যদি পাবলিশ করে দেয় তোমার কিছুই করার নাই। বুঝা গেছে না? যায় না, প্রিপ্রিন্টের তেমন দাম নাই। সিমেন্ট স্কলার আছে, কানেক্টেড পেপার আছে, আর অনেক সফটওয়্যার আছে, তবে সবচেয়ে ভালো হলো গুগল স্কলার, সহজে খুঁজে পাওয়া যায়। আর পেপারটা ভালো না খারাপ স্কোপ আছে গিয়ে দেখা যাবে। এরপরে কেমনে সার্চ করব আমরা? এখানে এন্ড মানে তোমার যে জিনিসটা লাগবে ওইটা রাখবা, এন্ড অর মানে হলো ওই যে বুলিয়ান, আমরা ইয়ে পড়ছি না, বুলিয়ান অপারেটরস, ওইরকম। যেটা লাগবে না সেটা মাইনাস করে দিবা। এরকম করে আমরা সার্চ করবো আর কি। এখানে এই স্লাইড গুলো পড়লে বোঝা যাবে।
তো এই বিল্ড এ কিওয়ার্ড টেবিল বিফোর ইয়ার সার্চ, যখন তুমি কোনো টপিক নিয়ে সার্চ করবে তার আগে একটা কিওয়ার্ড টেবিল বানাই নিবা নিজের মতো, যে আমার এই টপিকের আন্ডারে কি কি শব্দ আমার কাছে রিলেভেন্ট মনে হয়। বুঝা গেছে? ওইটা দিয়ে খোঁজা শুরু করবো আমরা। এই যে এই সোর্সটা ভালো না খারাপ এখন বুঝা গেছে না? আমি একটা জার্নাল পেপার যে নিব এটা ভালো না খারাপ, এই যে কি এখানে মানে অর্থাৎ আমি এই আজকে স্লাইডে যা পড়াবো এটা অলরেডি মনে করো আলোচনা করে ফেলছি। এটা ইন্ডেক্স বুঝা গেছে না? ইন্ডেক্স কি না? পিয়ার রিভিউ মানে হলো জার্নাল গুলো সাধারণত পিয়ার রিভিউ হয়, ব্লগ পিয়ার রিভিউ না, নিউজ পেপার পিয়ার রিভিউ না, লিঙ্কডইন পোস্ট এগুলো পিয়ার রিভিউ না। পিয়ার রিভিউ একমাত্র জার্নালই হয়। তো ইন্ডেক্স যে কিউ 1 মানে সবচেয়ে সবচেয়ে ভালো, যেটা টপ 25% আর কিউ 4 হলো সবচেয়ে লাস্ট 75% থেকে 100%। সাইটেশন বোঝা গেছে না? কিভাবে সাইটেশন হয়? জি, বুঝতে পারছি। একটা পেপার আমার পাবলিশ হয়েছে ধরো গত মাসে, এটা সাইটেশন কি আমি এই মাসে পাবো? হ্যালো? আচ্ছা, আমি একটা পেপার পাবলিশ হইলো, এটা অনলাইনে গেল, এই পেপারটা কেউ দেখে রিসার্চ করা শুরু করবে, অর্থাৎ রিসার্চ যখন করবে তখন আমার এই পেপারটাকে সে ইউজ করবে। এরপর সে পেপারটা লিখবে, লেখার পর সাবমিট করবে, সাবমিট করার পর 5-6 মাস সময় যাবে, ওটা রিভিউ হবে, তারপর পাবলিশ হবে। তার মানে আমার একটা পেপার আজকে পাবলিশ হয়ে যদি আজকে কেউ এটাকে ইউজ করে, এটা সামনে আসতে প্রায় 1 বছর সময় লাগবে, মানে সাইটেশন আকারে আসতে। বুঝা গেছে কিনা? তার মানে জি এক স্যার। একটা সাইটেশন এক একজনের রিসার্চ পেপার পাবলিশ হওয়ার পরে আমার কাছে আসবে। বুঝা গেছে কিনা? ইটস এ লং প্রসেস। সো সাইটেশন বেশি মানে ইটস এ গুড সাইন অফ এ সায়েন্টিস্ট, যে তার কাজকে মানুষ প্রায়োরিটি দিচ্ছে, তার কাজকে মানুষ সাইট করতেছে। স্যার, একটা বিষয় জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, সেটা হচ্ছে, আমি একটা রিসার্চ পেপার সাপোজ লিখে ফেলেছি রিসার্চ করার পর। তো এটা হচ্ছে আমি পাবলিকেশনের জন্য সাবমিট করার পর কতদিন সময় লাগে হচ্ছে পাবলিশড হইতে, আর পাবলিশড হওয়া পর্যন্ত এটাকে মানে আমি এই স্টেজটাকে কিভাবে মানে প্রেজেন্ট করতে পারবো, বা কি বলে আহ কি বলে স্পেসিফিকেশন করতে পারবো আর কি। আচ্ছা, মানে হচ্ছে আমি জমা দিচ্ছি। রিসার্চ পেপার যখন রেডি, আমরা একটা জার্নাল যেটা ভালো মনে হয় আমার ফিল্ডের সাথে যায় সেখানে সাবমিট করলাম। এখন সাবমিট মানে পেপার যে পাবলিশ মানে পেপার পাবলিশ হওয়ার আগেই এটা এডিটরের কাছে যাবে। এডিটর দেখবে জার্নালের কোয়ালিটি যদি বেশি ভালো হয় তাহলে রিজেকশন খাওয়ার মানে ভালো ভালো জার্নালের পার্সেন্টেজ 4-5%, মানে 5% একসেপ্টেন্স, মানে 100টা পেপার যদি এখানে সাবমিট হয় 4-5%, 4-5টা সে একসেপ্ট করে, বাকিগুলো রিজেক্ট করে ভালো জার্নাল। কেউ 7-8%, কেউ 10, কেউ 20, ডিপেন্ডস অন জার্নাল কোয়ালিটি। ভালো জার্নালে দেওয়ার পরে প্রথমে তারা দেখবে পেপারটা কি আমাদের জার্নালের সাথে যায় কি যায় না, না গেলে সে প্রথমে বলে দিবে এটা রিজেক্ট। ক্লিয়ার? ইটস মেবি হ্যাপেন্ড উইদিন 1-2 মান্থস, বা অনেক সময় 2-3 দিন পরেও হতে পারে, বা 1 মাসের মধ্যে এটা জানা যাবে যে সামনে আগাবে কি আগাবে না। যদি না আগায় তাহলে আমি আরেকটা জার্নালে সাবমিট করব। আর যদি সামনে আগায় তখন যদি এডিটর মনে করে যে আমার পেপারটা গুড, এটা রিভিউ করা যেতে পারে, তখন তারা বিভিন্ন রিভিউয়ারকে ইনভাইটেশন পাঠাবে। 2 জন, 3 জন, 4 জন, 5 জন হতে পারে, 10 জন হতে পারে, যে এই পেপারটা আমরা পাইছি জার্নালে, আপনারা কি এটা রিভিউ করতে চান কিনা। এই সময়টা তো অনেক সময় চলে যায়, কারণ মানুষ খোঁজা এটা সবচেয়ে কঠিন কাজ না? মানে ওই ফিল্ডের একজন এক্সপার্ট তার কাছে পেপারটা দিবে, দিয়ে বলবে এটা একটু রিভিউ করে দেন আমাদেরকে। এখন ওই লোকের ব্যস্ততা আছে কিনা এবং সবার রিভিউ এভাবে প্রত্যেকের, এবং প্রথম হলো তার রাজি হওয়া, রাজি হইলে সে কতদিন পর জমা দিবে, এভাবে 5-6 জন সবাই যখন জমা দিবে তখন এডিটর ওই ইয়াগুলোকে বিশ্লেষণ করবে যে এই পেপারটা কি আমরা মানে একসেপ্ট করব নাকি এই রিভিউয়াররা যা বলছে আর বেসিসে বাদ দিয়ে দিব। বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, রিজেকশন হতে পারে, আরেকটা হতে পারে যে না তারা রিভাইজ করতে বলবে যে পেপারটাকে এই ভুল আছে, এখানে এই সমস্যা, এই লাইনে এই সমস্যা, এই গ্রাফে এই সমস্যা, এভাবে সবাই কিছু সাজেশনস দিবে। ওই সাজেশন মানে মানে আমি অ্যাপ্লাই করলাম ধরো 10-15 দিন ধরে, তারপর আবার সাবমিট করব, তারা আবার ওই রিভিউয়ারের কাছে পাঠাবে, সেই রিভিউয়াররা আবার এটাকে রিভিউ করে আবার জার্নালের কাছে পাঠাবে, আবার যদি মনে হয় কোথাও সমস্যা সমস্যা আছে তাহলে আবার তারা প্রশ্ন করবে সেটাকে, মানে এইভাবে 2-3-4-5 বার পর্যন্ত এটা রিভাইজ হইতে থাকে। হওয়ার পরে ফাইনালি যদি একসেপ্ট মনে করে যে রিভিউয়ার না, এখন আমি যেগুলো বলছিলাম সব করছে, সবাই যখন রাজি হবে 4 জনের মধ্যে, 4 জনই রাজি হবে, তখন এই পেপারটা বলবে না একসেপ্ট। এই একসেপ্ট হওয়ার পরে তারা এটাকে পাবলিকেশনে পাঠাবে।
এই পাবলিশিং হতে আরো 1-1.5 মাস সময় লাগে। এই সব প্রসেস মিলায়ে কখনো কখনো 3 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর লেগে যায়। ডিপেন্ডস অন জার্নালস, ডিপেন্ডস অন রিভিউয়ার, ডিপেন্ডস অন দ্যাট ফিল্ড, অনেক কিছু ডিপেন্ড করে। সাধারণত 3-4 মাসের আগে এটা হয় না। স্যার বুঝতে পেরেছি। আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে কোনো একটা এক্সিস্টিং প্রবলেম যেটার হচ্ছে অনেক ধরনের সলিউশন আছে, বাট পলিসি লেভেলে কিছু নাই। মানে আমি চাচ্ছিলাম হচ্ছে সব ধরনের ডেটা নিয়ে সেটা হচ্ছে মানে লাইক সার্ভে করে দেন হচ্ছে ইয়া করতে আর কি, লাইক কোন পলিসিটা বেটার, কোনটা হচ্ছে আহ মানে গভর্নমেন্ট যদি হচ্ছে এটাকে পলিসি বানায় দেয়, সেক্ষেত্রে হয়তো আমার এই বড় প্রবলেমটাই সলভ হয়ে যাবে, লাইক লিস্ট 60 to 70% প্রবলেমের একটা সলিউশন বার করানো পসিবল। তো এই টাইপের গুলা কি আসলেও মানে এটাকে আসলেও রিসার্চের মধ্যে পড়তেছে নাকি এটা আসলে ওই বিভিন্ন এনজিও বা অথরিটির কাজ? আমি বিষয়টা নিয়ে একটু কনফিউশনে আছি আর কি। কাজ যদিও শুরু করছি, কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটা কোর একাডেমিক না। আচ্ছা, আমি বলি, একটা হলো রিপোর্ট আর একটা হলো জার্নাল। দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে। আমি যে ক্যাটাগরিতে কথা বলতেছি গত 2 দিন থেকে, এই ধরনের জিনিসগুলোকে জার্নালের মধ্যে যায়। আর রিপোর্ট, তারপরে হইলো রিপোর্ট রিভিউ হতে পারে, বাট রিপোর্ট ইজ ডিফারেন্ট ফ্রম জার্নাল পেপার। জার্নাল পেপার হইতে গেলে এভিডেন্স লাগবে, এটার একটা কোথায় থেকে ডাটা নিছি, কি কেন নিছি, এগুলো অনেক কিছু ব্যাপার থাকবে। শুধুমাত্র মতামত দিয়ে, পলিসি দিয়ে এগুলোতে জার্নাল করা মুশকিল। অবশ্য পার্সপেক্টিভ, অপিনিয়ন কিছু জার্নাল আছে, সেগুলো আলাদা ব্যাপার। আহ এখন কথা হলো পেপার কিভাবে খুঁজে পাবো। এটা একটা ব্যাপার, আমি এটা নিয়ে সামনের দিন আলোচনা করবো যে একটা পেপার কিভাবে ডাউনলোড করতে হয়। সার্চ ডুয়েল আছে, শুনছি। তো এখান থেকে আমরা নেক্সট দিন শুরু করবো ইনশাল্লাহ, যে কিভাবে একটা পেপার, মানে একটা খুঁজে পাইলাম তো আমরা, মোটামুটি খুঁজে পাবো ইয়াতে। আর খুঁজে পাওয়ার পরে এটাকে তো ডাউনলোড করতে হবে পুরো পেপারটা পড়ার জন্য। সেটা কিভাবে করে, সেটা আমরা নেক্সট দিন ইনশাল্লাহ এখান থেকে আলোচনা শুরু করব, যে কিভাবে পেপার ডাউনলোড। কারণ ডাউনলোড না করলে তো পুরো পেপারটা পড়তে পারবো না আমি, কি আছে না আছে অ্যাবস্ট্রাক্ট দেখে বা টাইটেল দেখে একটা আইডিয়া করতে পারবো, বা ডিটেলসে পড়তে গেলে তার পুরো পেপারটা লাগবে। সেটা কিভাবে করে নেক্সট দিন আমরা করবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, অনেক লম্বা হয়ে গেছে আজকে, বাট খুব দরকারি জিনিস। তো আর কোনো এখন পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা, বা থাকলেও কালকে তো আমাদের ক্লাস আছে, কালকে করে রাখি, করবো ইনশাল্লাহ, ঠিক আছে। জি স্যার, আসসালামু আলাইকুম। সবাই একটু জয়েন করি সবাই কালকে ইনশাল্লাহ। তারপর তো আবার 1 সপ্তাহ ক্লাস হবে না, আবার শুক্রবারে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আগামীকাল 7টায় দেখা হবে ইনশাল্লাহ।